হ্যাঁ অবশ্যই। আচ্ছা ভাইয়া, তো অনেক বকবক করলাম। এখন কারো যদি কোনো ডাউট থাকে অর প্রোগ্রামিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অর হায়ার এডুকেশন নিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা করতে পারো। এনিওয়ান, এনি কোশ্চেন? ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর ভাইয়া, করো। ভাইয়া প্রোগ্রামিং এ ভালো করার জন্য মানে ম্যাথে কিভাবে ভালো করতে পারি? আচ্ছা, ম্যাথে কিভাবে ভালো করতে পারো? শোনো, প্রোগ্রামিং মেনলি রেটিংটা ম্যাটার করে। তো তুমি যদি বাংলাদেশ ইন্ডাস্ট্রি টার্গেট করো সেক্ষেত্রে তোমার এত হায়ার লেভেলে ম্যাথ এক্সপার্ট হতে হয় না। আর যেসব টপিক লাগে সেগুলো খুব বেসিক ম্যাথ, লাইক তোমার ইন্টিগ্রেশন লেভেলে যাইতে হয় না। তুমি বেসিক ম্যাথ থিওরি গুলো যদি জানো, গ্রাফ থিওরি গুলো যদি জানো, ইজিলি তুমি ভালো রেটিং রিচ করতে পারবা। বাট তোমার এসটিএল একটা ভালো নলেজ থাকা লাগবে। মোটামুটি তুমি যদি 1200 থেকে 1400 রেটিং এর মধ্যে থাকো তাহলে তুমি ইজিলি বাংলাদেশ সব ভালো কোম্পানি অ্যাপ্লাই করতে পারবা। আর সেক্ষেত্রে তোমার বললাম এসটিএল পর্যন্ত যদি কভার থাকে, তুমি যদি গ্রাফ থিওরি, বেসিক গ্রাফ থিওরি জানো, তুমি বাইরে সার্চ জানো, তুমি ইজিলি যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারো, ইভেন জবও পাওয়া যাবে। বুঝতে পারছো? জি ভাইয়া। আর ম্যাথ তোমার সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে। আসলে তুমি যদি এআই নিয়ে কাজ করতে চাও সেক্ষেত্রে তোমার স্ট্যাটিস্টিক্স আর প্রবাবিলিটি ভালো একটা জ্ঞান থাকা লাগবে। ইভেন তুমি যদি অন্য কোনো সাইডে যাইতে চাও, লাইক ডাটা সায়েন্স, সেক্ষেত্রে তোমার স্ট্যাটিস্টিক্স জ্ঞান থাকা লাগবে। ডিপেন্ড করে টপিক টু টপিক। বাট প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা প্রবলেম সলভিং এর ক্ষেত্রে এত হাই লেভেল আসলে প্রয়োজন হয় না। আই থিঙ্ক বুঝতে পারছো। জি ভাই, থ্যাংক ইউ। ওকে, নেক্সট কারো কোনো কোশ্চেন? এনিওয়ান? ভাই আমরা তো এখন ফ্রেশার, আমরা এখন কিভাবে শুরু করবো ওইটা বল। প্রবলেম সলভিং কথা বলতেছো? আমরা তো সি সি শুরু করি না, কিছুই পারি না ওই ক্ষেত্রে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি বলতে শোনো। তুমি যখন মেইনলি প্রবলেম সলভিং শুরু করবা তো তোমার কয়েকটা টপিক তুমি জানলে তুমি প্রবলেম সলভিং শুরু হয়ে যাবে। সে টপিক গুলো কি? তোমার কন্ডিশনাল জানতে হবে, ইফ এলস, তোমার লুপ জানতে হবে, ফর লুপ, ফর লুপ, ডু হোয়াইল লুপ। এন্ড দেন তুমি যদি অ্যারে পর্যন্ত কভার করতে পারো তুমি ইজিলি অনেক প্রবলেম সলভ করতে পারবা। আর সেক্ষেত্রে তোমার এটা ম্যান্ডেটরি না যে তোমার সি শিখতে হবে বা সি প্লাস প্লাস শিখতে হবে, তুমি যে কোনো একটা পিক করতে পারো। বাট প্রবলেম সলভিং এর ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ মাস্ট সি এন্ড সি প্লাস প্লাস সলভ করা ট্রাই করতে হবে। কারণ আমাদের যে রিসোর্স আছে প্রবলেম সলভিং এ, লাইক আমি একটা প্রবলেম সলভ করতেছি, সেটা আমি আটকে এসেছি, এখন আমার একটা সলিউশন লাগবে বা আমি একটু হেল্প নিবো বা আমি একটা হিন্টস নিবো, সেক্ষেত্রে আমি সি প্লাস প্লাসে সকল রিসোর্স পাই যাবো। বাট দেখা যাচ্ছে আমি যে সেটা জাভাতে করতে চাই বা জাভা স্ক্রিপ্টে করতে চাই, পাইথনে করতে চাই, সেক্ষেত্রে তো রিসোর্সটা এত রিচ না। তুমি অবশ্যই প্রবলেমটা ওই ল্যাঙ্গুয়েজে সলভ করতে পারো, বাট রিসোর্স খুঁজে পাবা না। লাইক তুমি যদি আমাদের কোর্স দিকে তাকাও, সেখানে যে টপে আছে টুরিস্ট ছিল, টুরিস্ট দেখবে সি প্লাস প্লাস সলভ করে। ইভেন বাংলাদেশের টপে আছে, সময় আছে, এক সময় সোহাগ ভাই টপে ছিল, তারাও দেখবে সি প্লাস প্লাস প্রবলেম সলভ করি। তো এই ক্ষেত্রে তুমি সি প্লাস প্লাস শিখতে পারো। আর প্লাস যেটা বললাম, যদি অ্যারে পর্যন্ত মোটামুটি একটা বেসিক নলেজ চলে আসে, ইজিলি ভাই বেসিক প্রবলেম সলভ করতে পারবা। আর প্র্যাকটিসটা স্টার্ট করা উচিত মেনলি ইউভি জাস্ট, যেটা বর্তমানে বিগ আউট, এখান থেকে তুমি 100 প্রবলেম সলভ করে দেন তুমি সামনে আগাইতে পারবা। ক্লিয়ার? এখন কি আমি সি শুরু করবো নাকি সি প্লাস প্লাস? এটা পুরোটাই শোনো, এটা পুরোটাই তোমার উপরে। সি করবা না সি প্লাস প্লাস ডাজন্ট ম্যাটার, বাট তোমার প্রবলেম সলভিং করার ক্ষেত্রে সি প্লাস প্লাস লাগবে। আর সি সি প্লাস প্লাস যেটা আমি আগের ভিডিওতে বলছি, দুটো সেম জিনিস ভাইয়া। সি তে জাস্ট তুমি ফান্ডামেন্টাল জানতেছো, আর সি প্লাস প্লাস একটু অ্যাডভান্স পাচ্ছো। কি অ্যাডভান্স? সি প্লাস প্লাসে এসটিএল এর সাবর আছে যেটা সি তে নাই। সি প্লাস প্লাসে অবজেক্ট ওরিয়েন্টেড সাবর আছে যেটা সি তে নাই। তো এই ক্ষেত্রে তুমি ডাইরেক্ট সি প্লাস প্লাসও করো, তোমার জন্য খুব একটা ম্যাটার করবে না, তুমি এখানে ভালো করতে পারবা। বুঝা গেছে? জি ভাই, বুঝতে ওকে ফাইন। নেক্সট কি আছে, কোন কোশ্চেন করবা? জি ভাইয়া, একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে বাংলাদেশের যে টপ আইটি ফার্ম গুলো আছে যেমন ওলিও অথবা ব্রেন স্টেশন 23, এরা কি শুধু অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে কাজ করে না, সিস্টেম সফটওয়্যার নিয়েও কাজ করে? আচ্ছা, এখানে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। আর টপের মধ্যে আসলে অলিও পড়ে না, কারণ অলিও একটু মানে অলিও মিলি ইঞ্জিনিয়ারিং কোম্পানি, অলিও ডেভেলপমেন্ট কোম্পানি। অলিও মিলি বিভিন্ন টেকনোলজি ডেভেলপ করে। আর ওরা হলো প্রোডাক্ট বেসড কোম্পানি, মানে কি হয় যে ওরা নিজেদের প্রোডাক্ট তৈরি করে। আর যেগুলা ইঞ্জিনিয়ারিং কোম্পানি আছে লাইক ইনোসিস, তারপরে শেফালো, এর মধ্যে ইনোসিস হলো সার্ভিস বেসড, ওরা সার্ভিস প্রোভাইড করে। আর থেরাপ যেটা আছে, থেরাপ হলো মেনলি ওরা কি আমাদের দেশের কোম্পানি না, ওরা হলো তোমার ইউএস এর একটা মেডিকেল কোম্পানি। তো ওরা কি করে যে আমাদের যে মেডিকেল ডাটা গুলো আছে কিন্তু সিকিউরিটি প্রয়োজন হয়,
তো এই সিকিউরিটি গুলো আসলে বাংলাদেশে ম্যাটার করে না, বাট বাইরের দেশে কিন্তু আসলে আমার যেটা অসুস্থতা আছে এটা আরেকজন জানবে, এটা কিন্তু আসলে হয় না, ওরা প্রচুর সিকিউরিটি মেনটেন করে। তো সেক্ষেত্রে কি হয় যে এই যে সিকিউরিটির বিষয়টা, সফটওয়্যার সব ডাটা রাখার বিষয়টা, সেই বিষয়টা হ্যান্ডেল করে থেরাপ। আর থেরাপের যে আইটি ফার্মটা আছে বা আইটি সেক্টরটা আছে সেটা আসলে বাংলাদেশে সেট আপ করা। তো আর কি এইভাবে বাংলাদেশের কোম্পানিগুলো চলে, বুঝতে পারছো? জি। ওকে ফাইন, নেক্সট আর কি কিছু জিজ্ঞাসা করবো? হ্যাঁ, আমাদের ভার্সিটিতে যে কন্টেস্ট গুলো হয় ওগুলো বা বাইরে যে কন্টেস্ট গুলো হয় ওগুলো কিভাবে হয় এগুলো কিরকম, কথাটা ক্লিয়ার আসলে বুঝি না, একবার যদি বলতাম। মানে কন্টেস্ট গুলোতে মূলত আমাদের কি করতে হয় আইডিয়া দিলে। কন্টেস্ট গুলোতে ভালো করতে হলে কি করতে হয় এটা জিজ্ঞাসা করছো? হ্যাঁ হ্যাঁ। ওকে ফাইন, শোনো তুমি যখন কন্টেস্ট গুলা দিবা তার আগে তোমাকে ফার্স্টলি প্রিপেয়ার হতে হবে। কিভাবে প্রিপেয়ার হতে হবে, যে আমাদের ভার্সিটির যে কন্টেস্ট গুলো আছে সেগুলো ভাই খুব একটা টাফ কিছু না, এগুলো তুমি যদি, আমি যেখানে তোমার 5 দিন ক্লাস নেই তোমার, তুমি ভার্সিটি কন্টেস্টের জন্য প্রিপেয়ার হয়ে যাবা, এটা খুব একটা ম্যাটার করবে না। ভার্সিটির দুটো লেভেল, একটা সিনিয়র একটা জুনিয়র, তোমরা মেনলি জুনিয়র অ্যাটেন্ড করবা, তো এটা ইজিলি তোমরা পাস করতে পারবা বা 2-3টা প্রবলেম সলভ করে আসতে পারবা। আর যদি বলি ভার্সিটির বাইরে যে কন্টেস্ট গুলো আছে, ভার্সিটির বাইরে কোন কন্টেস্ট আছে, 3 প্রকার কন্টেস্ট আছে। একটা হলো আইসিপিসি বা তোমার এনসিপিসি, যেগুলো আর কি আমাদের আইসিপিসি থেকে অ্যারেঞ্জ করা হয়। আর একটা হলো আইইউপিসি, যেটা বিভিন্ন ভার্সিটি অ্যারেঞ্জ করে। আর একটা আছে সেটা হলো বিভিন্ন সফটওয়্যার কোম্পানি তাদের হায়ারের জন্য, লাইক বেনশন 23, স্যামসাং আর&ডি, কাইট গেমিং, এরা কি করে, যারা কন্টেস্ট দেয়, কন্টেস্ট ভালো করে তাদেরকে হায়ার করে। তো এখানে মেইনলি আইসিপিসি এনসিপিসি তোমার যার ওয়ে হলো তোমার ভার্সিটিতে টপ প্রোগ্রামের মধ্যে তোমাকে হইতে হবে। তুমি যে ভার্সিটিতে বেস্ট প্রোগ্রামার হও, সেক্ষেত্রে আমাদের ভার্সিটি স্লট একটা আছে, সেখানে তুমি আইসিপিসি এনসিপিসি যাইতে পারবা। আর আমি যদি বলি যে বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে, সেগুলো যদি তুমি, তোমার টিম ভালো থাকে, কিছু ক্ষেত্রে হয়তো ভার্সিটি একাধিক টিম নাই, সেক্ষেত্রে তুমি ইজিলি ওগুলোতে অ্যাপ্লাই করতে পারবা। আর যেগুলো কোম্পানির যে কন্টেস্ট গুলো হয় সেগুলো আসলে ভাই প্রচুর টাফ হয়। আর টাফ বলতে, তুমি যদি খুব ভালোভাবে সলভিং করো তো তোমার জন্য টাফ না। টাফ তার জন্য যে মনে করো লাস্ট ইয়ার যে প্রবলেম সলভিং শুরু করছে তার জন্য টাফ হবে। যে শুরুতেই শুরু করছে, 2 বছর প্রবলেম সলভিং করছে, একটা ভালো রেটিং এ আছে, সেটাই বাজে ইজিলি সেটা পাস আউট করে যাবে। এবার আর কি আমাদের কন্টেস্ট গুলো আসলে কাজ করে। তো এটা ভালো করার ভাই উপায় একটাই, যে তোমার ফার্স্ট অফ অল একটা ল্যাঙ্গুয়েজ পিক করতে হবে, যেটা আমি বলে দিলাম যে বেস্ট চয়েস হলো C++। এটা ছাড়া ভাই প্রবলেম সলভিং আসলে খুব একটা সুবিধা করা যায় না আসলে। আর যদি C++ ভালোভাবে শিখতে পারো তাহলে তুমি কি করবা, প্রথমে কন্ডিশনাল শিখবা, লুপ শিখবা, এই সব টপিক গুলো কভার করবা। দেন এই টপিক গুলো যখন তোমার কভার হয়ে যাবে, তারপর তুমি যাবা এসটিএল। এসটিএল করার পর দেখা যাবে তুমি অনেক প্রবলেম ইজিলি সলভ করতে পারতেছো, লাইক তুমি 1200-1400 রেটিং পর্যন্ত সলভ করতে পারতেছো। তারপর আসবে তোমার অ্যালগোরিদম, কেমন অ্যালগোরিদম, আমাদের গ্রাফ থিওরি আসবে, তারপর আমাদের বেলমোট ফোন অ্যালগোরিদম আসবে, ডায়াস্টার আসবে, ডিএফএ আসবে, ডিএফএস আসবে, এই বিষয়গুলো আসবে। এগুলো অনেক হাই লেভেল, বাট মেনলি তুমি 1400 রেটিং পর্যন্ত যাইতে পারলে তুমি যে কোনো কন্টেস্টে খুব ভালো করতে পারবে, বুঝতে পারছো? ভাইয়া কি কি শিখবো নামগুলো যদি আবার বলে দিতেন। আচ্ছা, কি কি শিখবা সেটা তো মেনলি আমি বলছি, আমাদের যে কমিউনিটি আছে সেখানে আমরা জানাই দিব। তারপর জাস্ট যদি বলি টপিক ওয়াইজ, ফার্স্টলি বেসিক প্রোগ্রামিং জানতে হবে, C++ জানতে হবে, দেন এসটিএল জানতে হবে, দেন আমাদের অ্যালগরিদম দিকে শিফট করতে হবে। এইভাবে বিষয়গুলো কাজ করে। আর কি কি শিখতে হবে, এই টপিকগুলো আন্ডারে কি কি সেক্টর আছে, কি কি সাব সেক্টর আছে, এগুলো আর কি আমরা ডাটা প্রোভাইড করব। আর প্লাস সামনে ভার্সিটিতে ইনশাআল্লাহ তোমাদের একটা কোর্স নেওয়া হবে C++, সেখানে তোমরা অনেক কিছু জানতে পারবা, বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে ফাইন, নেক্সট আর কোন কোশ্চেন? এনিওয়ান? মানে রিফাত রেজা ভাইয়ের কাছে একটা কোশ্চেন আছে। অবশ্যই অবশ্যই, যে কোনো কোশ্চেন ভাই করো, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া এবার বলো। হ্যাঁ, আমি যদি মানে আমাদের ভার্সিটি থেকে ক্রেডিট ট্রান্সফার করে বাইরে যেতে চাই অথবা মাস্টার্সে যাইতে চাই, আপনি কোনটা রিকমেন্ড করবেন? ও মাস্টার্সে গেলে একটু ইজি হয়। আর যদি ক্রেডিট ট্রান্সফার করো এটা তোমার একটু লেন্দি প্রসেস হয়ে যায়। লেন্দি প্রসেস বলতে, এখন মনে করো তুমি ফার্স্ট সেমিস্টারে আসো, ফার্স্ট সেমিস্টার থেকে তুমি এখন থেকে শুরু করলে যে আমি ক্রেডিট ট্রান্সফার করব, এটা হইতে হইতে দেখবা যে তোমার ভার্সিটি শেষ হয়ে গেছে বা ভার্সিটি তুমি 100 ক্রেডিট করে ফেলছো, বুঝতে পারছো? তো এটা এটা একটু ইয়া হয়ে যায়। আর যদি তুমি যাইতে চাও এমনি যে তুমি ব্যাচেলর করতে যাচ্ছ, ওটা করা যাবে, কিন্তু ক্রেডিট ট্রান্সফার করা একটু হার্ড হয়ে যায়। কিন্তু মানে ইম্পসিবল না, এটা পসিবল, এটাও করা যায়। আর যদি মাস্টার্সে বা পিএইচডি করতে চাও এটা তোমার জন্য ইজি হয়ে যাবে। আর এটার জন্য তোমার একটা ভালো প্রোফাইল লাগবে, বুঝতে পারছো? আমি কি প্রোফাইল নিয়ে কথা বলবো, কি কি লাগবে? জি ভাই একটু বলেন। সিজিপিএ মাস্ট 3.80 লাগবে। হ্যাঁ,
সিজিপিএ মাস্ট 3.80 লাগবে, মাস্ট না মানে মিনিমাম এটা লাগবে। ওখানে তোমার লেখা থাকে যে 3.0 উপরে থাকলেই হবে, 3.00 উপর থাকলে তুমি বা 3.50 উপর থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবা ওদের এই কান্ট্রিতে বা ইউনিভার্সিটিতে। তো তোমার যদি সিজিপিএ ভালো থাকে তাহলে তো তুমি আর একটু বেশি প্রায়োরিটি পাবা। আর আমাদের তো যদি আমরা ফান্ডিং না পাই তাহলে তো আমাদের যেহেতু লাভ নাই, ওখানে যদি টাকা দিয়ে পড়তে হয় তাহলে তো সমস্যা, ওখানে তো অনেক টাকা লাগবে। তো আমরা যখন ফান্ডিং পাবো মাস্টার্স অথবা পিএইচডির জন্য আমরা তখনই যেতে পারবো। আর এই ফান্ডিং পাওয়ার জন্য আমার প্রোফাইলটা অনেক ভারী করতে হবে। একটা ওরা দেখে যে আমার একটা সিজিপিএ দেখে, আমার সিজিপিএটা কেমন, এটা একটা পার্ট দেখে তারা। তারপরে দেখে তুমি এই 4টা বছর তুমি যে প্রতিষ্ঠানে মানে পড়াশোনা করছো এই প্রতিষ্ঠানের বাইরে তুমি আর কি কি কাজ করছো, যেটা হলো কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলে। এর বাইরে তুমি কি করছো, এটা কিন্তু ওদের অনেক একটা ইম্পর্টেন্ট পার্ট হলো এইটা যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। তোমাকে ভাই ওরা ফ্রি পড়াবে, ওপেনলি কথা, হ্যাঁ তারা তোমাকে ফ্রি পড়াবে। এখন তোমার মধ্যে যদি কিছু না থাকে তাহলে তোমাকে আর অ্যাকসেপ্ট করবে কেন বলো? এটা তো করার কথা না। তোমার মধ্যে কিছু নাই, ওরা তখনই তোমাকে অ্যাকসেপ্ট করবে যখন ওদের দেশে নিয়ে যে ওদের ভার্সিটিতে নিয়ে যে তোমার মাধ্যমে ওরা কিছু ভালো পাবে, তখনই তারা তোমাকে অ্যাকসেপ্ট করবে। আর সেটা ভালো পাওয়ার জন্য কি তোমার মধ্যে কিছু থাকতে হবে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে তোমার একটা ভালো লিডারশিপ থাকতে হবে বা তোমাকে ভালো একটা রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, তুমি অনেক রিসার্চ করতে পারো বা রিসার্চে কাজকর্ম করছো বা প্রজেক্ট করছো, এসব থাকতে হবে। আর এক্সট্রা কারিকুলাম কোনগুলো, যেটা আমি আগে একটু আলোচনা করছি আগের সেশনে, যে তোমাকে ক্লাবের সাথে জয়েন থাকতে হবে, তোমার লিডারশিপ থাকতে হবে যে তুমি ক্লাবে কি কাজ করতেছো, ভলান্টিয়ারিং কি কাজ করতেছো, বুঝতে পারছো? এসব হলো তোমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। বা আমাদের শুধুমাত্র যে ভার্সিটি ক্লাবে থাকতে হবে এমন না, আমাদের বাইরেও তো কিছু কাজকর্ম থাকে, সেগুলো ক্লাবের সাথে আমরা জয়েন হতে পারি। বিভিন্ন লিডারশিপ কম্পিটিশন বা বিভিন্ন কিছু আছে, ওটার সাথে আমরা কানেক্টেড থাকতে পারি। আর ভার্সিটি থাকলে কি হয়, এখান থেকে এখানে আমাদের ভালো একটা গ্রোথ আমরা নিতে পারি, যে এখানে আমাদের সবাই পরিচিত এবং আমরা কাজ করে সুবিধা পাই এবং পড়াশোনার পাশাপাশি, এই আর কি। তো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে এখান থেকে তোমাকে আবার থাকতে হবে। বাইরের দেশে যাওয়া যায় তোমার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে অথবা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে, ওরা তোমাকে হায়ার করে। কথায় অস্পষ্ট। আচ্ছা বুঝতে পারছো না? এখন কি ক্লিয়ার? বুঝতে পারছি জি ভাইয়া, ওনার মনে হয় সমস্যা। আচ্ছা নির্ভর, ঠিক আছে তুমি বলো। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, একটু কারণ নেটওয়ার্কের সমস্যা হইতে পারে, এই আর কি। তোমার মেইনলি তুমি আবেদন করতে পারো, একটা হলো মাস্টার্সের জন্য আবেদন করতে পারবা, তারপরে আরেকটা হলো টিচিং অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা, আরেকটা হলো রিসার্চ অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা, আরেকটা হচ্ছে পিএইচডির জন্য। সবগুলোর জন্য তোমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সিজিপিএ লাগবে, তারপর একটা এসওপি লাগে, তোমার একটা মোটিভেশন কথা লিখতে হয় ওদের, তুমি কেন যাচ্ছ যে ওই ইউনিভার্সিটিতে বা ওই প্রফেসরের কাছে তুমি মানে আবেদন, ওনার কাছে তুমি কেন চাচ্ছ বা কেন ওই ইউনিভার্সিটিতেই কেন, বা তুমি বাইরের দেশে কেন পড়তে যাওয়া, এগুলো নিয়ে একটা মোটিভেশন কিছু কথা লিখতে হয়। এটা পেপার, এটা হলো তোমার চিঠির মতো লিখতে হয় বা ইমেল করে এটা দিতে হয় ওদেরকে। এসব সব কিছু থাকে। তোমার প্রোফাইলটা আরও ভারী করার জন্য তোমাকে আইএলটিএস দিতে হবে। আর তুমি যদি ইউএসএ যেতে পারো, ইউএসএ কান্ট্রিতে, এটার জন্য তোমাকে জিআরইটা ভালো করতে হবে, বুঝতে পারছো? এটা ম্যাথমেটিক্স অ্যানালাইসিসের মতো একটা কঠিন না। আইএলটিএসটা হলো তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা তোমার কেমন আছে সেটা সম্পর্কে। আর জিআরইটা কি, সেটা হলো ম্যাথমেটিক অ্যানালাইটিক্যাল, তোমার ম্যাথমেটিক কেমন জ্ঞান আছে এই সম্পর্কে। তো জিআরই এবং তুমি আইএলটিএস এসবে যদি তোমার একটা ভালো প্রোফাইল থাকে, মনে করো জিআরইতে 330-এর মধ্যে, সম্ভবত 330-এর পরীক্ষা হয়, আমি কনফিউজ এখানে, তবে 330-এর মধ্যে তুমি যদি 310 বা 320 এরকম একটা স্কোর করতে পারো তুমি অটোমেটিক। আর এখানে 310 স্কোর করলে, হ্যাঁ, আর তোমার সিজিপিএ যদি 3.70 হয় তাহলে তোমার সমস্যা হবে না, এখান থেকে তুমি একটা ভালো পারবা। হয় তোমার সিজিপিএ ভালো হইতে হবে, না হলে তোমার জিআরই অথবা আইএলটিএস স্কোর ভালো হইতে হবে, অথবা তোমার একটা ভালো একটা রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, তাহলে তুমি ইজিলি যাইতে পারবা, বুঝতে পারছো? রিসার্চ ব্যাকগ্রাউন্ড কিভাবে বানাবো? এই তো, এটাই তো কথা, রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা তুমি কীভাবে বানাবা। এটার জন্য তোমাকে আগে রিসার্চের টপিক তোমাকে ফাইন্ড আউট করতে হবে, তুমি কোন বিষয় নিয়ে রিসার্চ করতে চাচ্ছ। এখন যেহেতু আমাদের এআই আসতেছে, সবাই হলো এআইয়ের দিকে যায়, যে এআই নিয়ে সবাই রিসার্চ করে। এটার জন্য তোমাকে আবার গুগল স্কলার নামে একটা ওয়েবসাইট আছে, বুঝতে পারছো? গুগল স্কলার, এটা তোমরা লিখে রাখো যে গুগল স্কলার, তারপরে IEEE এক্সপ্লোর, এসব ওয়েবসাইট থেকে তুমি অনেক রিসার্চ যেটা
পেপারগুলো আছে এই পেপারগুলো তুমি পড়তে পারবে আগে, এই পেপারগুলো তোমাকে এক মাস্ট পড়তে হবে। যখন এই পেপারগুলো তুমি পড়বা, ওইখানে কিন্তু অনেক পৃথিবীতে এমন কিছু নাই যেটা নিয়ে মানুষ মানে ইয়া করা নাই, গবেষণা করা নাই। হইতে পারে সেটা পানি, মানে নর্মাল ভাবে বলতেছি, পানি নিয়ে মানুষ গবেষণা করছে, হইতে পারে চা বা কফি, এর নর্মাল সব কিছু নিয়ে মানুষ গবেষণা করছে। তুমি একটা শুধুমাত্র গুগল স্কলারে যাবা, ওখানে তোমার সার্চ দেওয়ার অপশান আছে, হ্যাঁ, ওখানে তুমি সার্চ দিবা পানি, ওয়াটার, তারপর ট্রি, এটসেট্রা, তুমি যে কোনো জিনিস দিয়ে সার্চ দিবা, প্রোগ্রামিং, এআই, ওখানে তোমার হাজার হাজার ইয়ে আসবে, রিসার্চ পেপার চলে আসবে। তো তোমাকে আগে প্রথমে ফাইন্ড আউট করতে হবে তুমি কোন বিষয়ে রিসার্চ করতে চাচ্ছ, বুঝতে পারছো? আমার কাছে একটা বই আছে, হ্যাঁ, হাতে গবেষণায় হাতে খড়ি, এটা আমার বই আছে, আমার কাছে পিডিএফ নাই, তবে আমি এটা পিডিএফ করে তোমাদের দিয়ে দেবো সবার কাছে। হ্যাঁ, এটা হলো তোমার রিসার্চ শুরু করার আগে মেন যে জিনিসটা, আমাকে কী কী শিখতে হবে বা আমি রিসার্চ কেন করব, এই বইয়ে সব কিছু লেখা আছে, বুঝতে পারছো? এই বইটা পড়লে তোমরা এইসব সব কিছু জানতে পারবে যে আমরা রিসার্চ মানে কীভাবে করবো বা কই থেকে শুরু করব। এই বইটা আমি পিডিএফ দিয়ে দেবো, ওটা সমস্যা নাই, ঠিক আছে? ওয়েবসাইটটার নাম আরেকবার বলুন। ও গুগল স্কলার, তোমরা সবাই একটু লিখে রাখো, হ্যাঁ, গুগল স্কলার। ওইখানে তুমি দুনিয়ার সব কিছু তোমার ইয়া পাবা, যেগুলো রিসার্চ পেপার আছে না, এই পেপারগুলো ওখানে পাবা। আগে প্রথমে গুগল স্কলার যাবা, তারপর ওখানে সার্চ দিবা তুমি কোন টপিকে চাচ্ছ, প্রোগ্রামিং, এআই, তারপর ওয়েবসাইট, অনেক কিছু আছে এখানে তোমার যেগুলো নিয়ে গবেষণা হয়। তোমার ইচ্ছা মতো তুমি একটা টপিক ওখানে সার্চ দিলা, তারপরে ওই টপিক নিয়ে যারা যারা গবেষণা করছে সেখানে চলে আসবো এখানগুলো। তারপরে তুমি সবগুলোর পেপার পড়বা, সেই পেপারগুলো পড়ে তুমি খাতায় লিখবা যে তোমার এই পেপার এটা বলছে, এই পেপার ওটা বলছে, বুঝতে পারছো? তো সব পেপার পড়া হয়ে গেলে তুমি ওখান থেকে একটা ফাইন্ড আউট করতে পারবা যে আমি তাহলে আমার এই পেপারে এইটা একটু ভুল আছে, এটা নিয়ে আমি গবেষণা করতে পারি। ওই ভুল থেকে বা সব পেপারে কিন্তু সম্পূর্ণভাবে সব ডিটেলসে বলা থাকে না, কেউ একটা ছোট জিনিস নিয়ে একটা বড় জিনিস তার একটা ছোট পার্ট নিয়ে সে গবেষণা করছে, এখন তুমি অন্য পার্ট নিয়ে গবেষণা করবা, বুঝতে পারছো? এটা হলো সেই কারণে আমাদের সেই রিসার্চ পেপারটা পড়তে হবে, তাহলে আমরা ইজিলি পেরে যাব। আর রিসার্চ পেপারের এই ইমপ্লিমেন্টেশন করার জন্য আমাদের আবার ইয়া লাগবে, অনেক কিছু লাগবে, যেমন মেশিন লার্নিং, তারপরে হলো পাইথন, বুঝতে পারছো? এগুলো শিখতে হবে আস্তে আস্তে। যদি তুমি এআই নিয়ে গবেষণা করো, তখন এআই নিয়ে গবেষণা করার জন্য বা মেশিন লার্নিং গবেষণা করার জন্য তোমাকে পাইথন, মেশিন লার্নিং এগুলো আস্তে আস্তে তোমাকে শিখতে হবে। তো এগুলো তোমরা তো অবশ্যই শিখবা, তোমরা তখন ফার্স্ট সেমিস্টার, কিন্তু এখনই যদি তোমরা রিসার্চে একদম চলে যাও, আমরা এখন মেশিন লার্নিং শিখে ফেলবো, তাহলে কিন্তু সমস্যা, বুঝতে পারছো? কারণ তোমাকে আগে প্রথমে প্রোগ্রামিং নলেজটা থাকতে হবে, প্রোগ্রামিং নলেজের একটা ল্যাঙ্গুয়েজে ভালো মতো স্কিলফুল হইতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব না। তুমি রিসার্চ কথা বলতেছো না, এখানেও কিন্তু তোমার ম্যাথমেটিক অ্যানালাইসিস আছে, আমার কীভাবে কী কাজ হচ্ছে। মেশিন লার্নিংয়েও আমার কিন্তু প্রোগ্রামিং আছে, এই পাইথন দিয়ে সব ইমপ্লিমেন্ট করতে হয়, তাছাড়া কিন্তু আমার সম্ভব না, বুঝতে পারতেছো? সেই কারণে তোমাদের প্রোগ্রামিংটা অনেক ইম্পর্টেন্ট। এই ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার পর্যন্ত প্রোগ্রামিংটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে তুমি নিজে বুঝে যাবা যে তুমি কোন লাইনে যাবা, তুমি কি হায়ার স্টাডিজ, সিজিপিএ এদিকে যাবা, তুমি কি সফটওয়্যার কোম্পানিতে যাবা, বা তুমি কোথায় যাবা, তুমি নিজে বুঝে যাবা, বুঝতে পারছো? তারপর তুমি সেই লাইনে ভালো মতো ইমপ্লিমেন্ট করতে পারবা যে আমাকে এটা শিখতে হবে, আমি এখন এটা শিখবো। আশা করি সবাই বুঝতে পারছো না হায়ার স্টাডিজ বা এগুলো বিষয়? জি ভাই, বুঝতে পারছি। হায়ার স্টাডিজে তো মেইন হলো তোমার এখন থেকে একটু ভালো মতো পড়াশোনা করো, তোমার সিজিপিএ যদি ভালো থাকে তাহলে জিআরই, আইএলস এগুলো একটু কম হলেও হবে, সমস্যা নাই, যদি সিজিপিএ ভালো হয়। তাহলে সিজিপিএ তোমার 4 বছরে যদি 3.90 তোমাদের অবশ্যই রাখতে হবে, রাখার চেষ্টা করো, তাহলে ফান্ডিং তোমরা বেশি পাবা। কারণ ওখানে তো তুমি আমি একাই তো অ্যাপ্লাই করবো না, ওখানে অন্যান্য দেশ থেকে সবাই অ্যাপ্লাই করবে। 20 জন মানুষের মধ্যে যার প্রোফাইলটা হাই তারা তো তাকেই নিবে, বুঝো নাই? ভাই কি কোথাও অ্যাপ্লাই করছিলেন? আমার আমি এখন অ্যাপ্লাই করি নাই কোথাও, আমি হলো মানে বিএসসিটা শেষ করেই আমি অ্যাপ্লাই করার চেষ্টা করবো আর কি। জার্মানির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতেন ভাই? হ্যাঁ, আমার ইচ্ছা ছিল, বাট আবার মাঝে মাঝে মনে হয় যে আগে আমি মাস্টার্সটা শেষ করে তারপরে মানে বিএসসিটা শেষ করে তারপর যাবো আর কি, বুঝতে পারছো? সেই কারণে সময় লাগে অনেক, যাক তোমাদের ইচ্ছা আছে। 2 বছর আগে থেকে ভাই কইরা রাখা ভালো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। এই তো রিসার্চের এগুলো নিয়ে একটু কাজকর্ম করতেছি, তো যদি একটু রিসার্চ পেপার একটা ভালো মতো পাবলিশন করতে পারি তাহলে প্রোফাইলটা আরও একটু ভালো হবে, বুঝছো? হ্যাঁ ভাই, আমেরিকা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ হ্যাঁ, আর মনে করো ভালো প্রোফাইল না হলে অন্য দেশে লাভ নাই যে। আর আইএলস, জিআরই এগুলো তো অবশ্যই ভালো করতে হবে, কারণ ওই দেশে যে তুমি ইংলিশে যদি কথা বলতে না পারো তাহলে তো কেমনে হইলো ভাই?
তুমি তো কমিউনিকেশন করতে পারবে না ভালো মতো, তুমি তোমার প্রফেসরের সাথে কথা বলতে পারবে না। মাস্টার্সের জন্য কি ভাই এসএটি এক্সাম দেওয়া লাগে? মাস্টার্সের জন্য তোমার জিআরই শুধুমাত্র ইউএস এর জন্য, আর হলো কানাডা বা অন্যান্য দেশের জন্য আইএলটিএস দিলেই হয়। আবার তোমার যদি কি হয় জানো, তোমার আবার রিসার্চ ভালো ব্যাকগ্রাউন্ড আছে, তুমি অনেকগুলো রিসার্চ পেপার করছো, তোমার সিজিবি ভালো, তোমার এক্সট্রা ক্যারিকুলাম ভালো, ওই প্রফেসর তোমার থেকে আর বলে না তুমি আইএলটিএস দাও বা জিআরই দাও বা টোফেল দাও। বুঝতে পারছো মানে সিজিপিটা কেন গুরুত্বপূর্ণ? মানে ওই প্রফেসর তোমাকে আর বলে না তোমাকে দিতে হবে সিজিপিএ প্লাস রিসার্চ ব্যাকগ্রাউন্ড। তোমার সিজিপিএ যদি কম হয় না তাও সমস্যা নাই, কিন্তু তোমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে তাহলে তুমি দেশের বাইরে ভালো মতো যাইতে পারবা। ওরা হলো রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা ধরে ভালো মতো, অ্যানালাইসিস পার্টটা, মানে তুমি কি করতে আমি কি পারো। ব্যাচেলর চলাকালীনই রিসার্চ পাবলিশ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, তোমাদের এই কিছুদিন 2 দিন আগে একটা পোস্ট হয়েছে না ভার্সিটি থেকে, দেখছো? তোমাদের একটা সিনিয়র ভাই এবং একটা আপু তারা রিসার্চ পেপার পাবলিশ করছে, দেখছো সবাই? এসব না দেখলে তোমরা তো হবে না। না ভাই দেখা হয়নি। হ্যাঁ, এই জন্য তোমরা তো মানে তোমাদের কমিউনিকেশন আরো স্কিল হইতে হবে, ওই ভাইয়ের সাথে তোমাদের কথা বলতে হবে, ভাই কিভাবে কি করব, বুঝতে পারছো? এটা কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে। তো ওই ভাই অলরেডি পেপার পাবলিশন করে ফেলছে, ও এখন 11 সেমিস্টারে, আর 2-1টা কোর্স আছে তাহলে শেষ ওনার। আচ্ছা ভাইয়া, নরমালি কোন সেমিস্টার থেকে রিসার্চ পাবলিশ শুরু হয় আর কি? হ্যাঁ, আমাদের অফিসিয়ালি থিসিস শুরু হয় 8 সেমিস্টার বা 9 সেমিস্টার থেকে, বুঝতে পারছো? আমাদের ভার্সিটি থেকে কিন্তু যেটা আমি কিছুক্ষণ আগে বলছি, যেটা প্রজেক্ট করতে হবে বা থিসিস তোমাকে দেখাইতেই হবে, সেটা 3-4 ক্রেডিটের থাকে। তো আমাদের অফিসিয়ালি 8 বা 9 সেমিস্টার থেকে শুরু হয়, সেটা চলে 11-12 পর্যন্ত, বুঝতে পারছো? এটা সেটা কিন্তু থিসিস বা প্রজেক্ট, এটা কিন্তু তোমার পাবলিকেশন হইতেও পারে না হইতেও পারে, এটা তোমার একাডেমিক জাস্ট। বাট তুমি আচ্ছা, যদি সেই থিসিসটা ভালো মতো করে পাবলিকেশন করতে পারো, তোমার প্রোফাইলটা আরো হাই হয়ে গেল, বুঝতে পারছো বিষয়টা? ভাই আমার আব্দুল্লাহ মুবিন ভাইয়ের কাছে একটা কোশ্চেন ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে যে কোশ্চেন করছিলা এই বিষয়ে আর মানে কনফিউশন আছে? না ভাই বুঝতে পারছি। আচ্ছা, কনফিউশন থাকলে সমস্যা নাই, ভার্সিটি দেখা হইলে বলবা। আচ্ছা ভাইয়া, 8 সেমিস্টারের আগে আর 11 সেমিস্টারের পর আর রিসার্চ পাবলিশ করা যায় না, তাই তো? না না না, রিসার্চ পাবলিশ তুমি সারা জীবন করতে পারবে, ওটাতে সমস্যা নাই। ভার্সিটি থেকে? ভার্সিটি থেকে তোমার জাস্ট থিসিস করতে হবে। ভার্সিটি যে অফিসিয়াল ইয়াটা আছে না, তখন তো সেটা সেভাবে করতে হবে। ভার্সিটি থেকে তোমাকে রিসার্চ পাবলিকেশন করতে হবে তো এটার কথা না, তোমাকে জাস্ট থিসিস করতে হবে, বুঝতে পারলা? আর তুমি তো যদি আগে করতে পারো আগে করবা, সমস্যা নাই, আর যদি পরে করো পরে করলো সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, আরো যদি থাকে এই বিষয়ে পরে বলবা, সমস্যা নাই। এখন মুভিং কাছে কি যেন প্রশ্ন করছে, বলো। জি ভাইয়া, জি ভাই, আমার কোশ্চেনটা হলো যে আমাদের যে হাইড্রোজানটা তৈরি করা হয়েছে, এটা কি পুরোই মানে পাইথনে প্রোগ্রাম করা হয়েছে? হাইড্রোজেন বলতে লাস্ট যে প্রজেক্টটা করেছে সেটা কথা বলতেছো? জি জি জি, হ্যাঁ। আচ্ছা, এটা আসলে এই টিমে তো আমি নাই, তো শিওরিটি আসলে আমি জানি না আসলে কিনে প্রোগ্রাম করছে। তো এটা নিয়ে তোমাদের আহান ভাইয়া নাইম ভাইয়া যেহেতু গ্রুপে পারতো, তারাই বলতে পারবে, বুঝতে পারছো? আচ্ছা ভাই, যে রোবট যদি পাইথনে প্রোগ্রাম করা যায়, সেটা কি সি প্লাস প্লাসেও প্রোগ্রাম করা যাবে একদম পুরো সম্পূর্ণ এক? বা এটা ডিপেন্ড করে লাইক তুমি পুরোটা কি বেস করতেছো। মনে করো যে আমি আর্ডুনো বা রাসবেরি পাই প্রজেক্ট করতেছো, এগুলোর ক্ষেত্রে সি প্লাস প্লাস ছাড়া পসিবল না। আর যদি না আমি একটা প্রজেক্ট বানাচ্ছি যেটা আর কি লাইক মনে করো যে ডিসিশন মেকিং টাইপের করবে, স্মার্ট হবে, সেক্ষেত্রে আমি পাইথন ইউজ করবো। আর যদি না আমার একটা প্রজেক্ট এরকম হবে যেটা বা আমার রোবট এরকম হবে যেটা ফাস্ট কাজ করবে, ফাস্ট ডিসিশন মেকিং করবে, সেক্ষেত্রে ভাই সি প্লাস প্লাস বা গো বা রাস্ট ইউজ করা হয়, কারণ এগুলো তোমার খুব ফাস্ট কাজ করে আর রান টাইম অনেক ফাস্ট, বুঝতে পারছো? আচ্ছা ভাই, কোনটার অ্যাকুরেসি বেশি, মানে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা করলে অ্যাকুরেট বেশি হবে, পাইথন না সি প্লাস প্লাস? অ্যাকুরেসি বলতে তুমি যদি রোবটের ক্ষেত্রে চিন্তা করো, সেক্ষেত্রে যে রোবটটা হয় তোমার এআই বেসড, সেক্ষেত্রে তোমার পাইথনের রিসার্চ আছে। বা তোমার যদি স্মার্ট রোবট ম্যানেজ করো, সেটা অবশ্যই পাইথন করতে হবে। বাট তুমি যদি অ্যাকুরেসির কথা বলো, ফাস্ট হওয়ার কথা বলো, সেটা প্রোগ্রামের কথাই বলো বা তোমার রোবটিক্সের কথা বলো, সব জায়গায় অবভিয়াসলি সি প্লাস প্লাস আনবিটেবল। সি প্লাস প্লাস, রাস্ট এগুলো প্রচুর ফাস্ট। তাহলে ভাই হাইড্রোজেনের জন্য কোনটা বেটার হতো, পাইথন অথবা সি প্লাস, কোনটা? আমি আসলে ওদের প্রজেক্ট জানি না, যদি ওদের প্রজেক্টটা এমন হয় যে না জাস্ট কাইন্ড অফ সার্ভিস টাইপ রোবট, সেক্ষেত্রে অবশ্যই সি প্লাস প্লাস বেটার। আর যদি না হয় যে এমন যে ডিসিশন মেক করবে বা নিজের আইকিউ তে কাজ করবে, সেক্ষেত্রে অবশ্যই পাইথন। ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা,
আচ্ছা, কারো কোশ্চেন থাকলে বলতে পারেন, সমস্যা নাই, মানে ইজিলি বলে ফেলেন যে ভাই এটা সমস্যা আমার। লিঙ্কডইনে কানেকশন বাড়াবো কেমনে? আপনি কি লিঙ্কডইন আচ্ছা অ্যাকাউন্ট খুলছেন, ওপেন করছেন? জি ভাই করা আছে। আচ্ছা আচ্ছা, কানেকশন ওখানে, কানেকশন কাউকে পাঠান নাই? জি ভাই 14টা আছে কানেকশন। হ্যাঁ, ওখানে কানেকশন ফেসবুকে দেখেন না অ্যাড ফ্রেন্ডের মতো আছে, ওখানেও একটা সিস্টেম আছে, যে অ্যাডের মতো একটা সিস্টেম আছে, বুঝতে পারছেন? ওখানে করবেন। আচ্ছা আরফাত, তোমার জন্য কিছু টিপস, যে লিঙ্কডইন যখন কানেকশন, তোমার জন্য না মেনে সহজ টিপস, লিঙ্কডইন যখন কানেকশন পাঠাবা তখন মেইনলি শুরুতে যেগুলো বিগ ফিশ বলা হয়, মানে কোম্পানির সিইও বা কোম্পানির যে ম্যানেজার আছে এদের কোনো কানেকশন পাঠাবো না। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে তোমার আইডি ব্যান করে দিতে পারে। আবার আমরা কি করি ফেসবুকের মতো যে র্যান্ডমলি হাজার হাজার মানুষের কানেকশন পাঠাচ্ছে বা রিকোয়েস্ট পাঠাচ্ছে, এটা যদি করো সেগুলো তোমার আইডি ব্যান হয়ে যাবে। তো এটা একটু টেক কেয়ার, যে বিষয়গুলো একটু মেনটেন করতে হয়। আর স্টার্টিং এ যখন কানেকশন পাঠাবে সেক্ষেত্রে তুমি ট্রাই করবা যে যারা একটু নিচের দিকে আছে, লাইক তোমার মনে হচ্ছে ভার্সিটির ভাই আছে, তার হয়তো লিঙ্কডইন কানেকশন করো, সে ভাইকে অ্যাড করলা, সে ভাই তোমার মিউচুয়াল ফ্রেন্ডে চলে আসলো, দেন সে ভাইয়ের সাথে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাড আছে তাদেরকে তুমি অ্যাড করবা, দেন মনে হচ্ছে সে ভাইয়ের সাথে যে টিচার অ্যাড আছে তাদেরকে তুমি অ্যাড করবা, দেন আস্তে আস্তে লেভেলটা বাড়াবো, যে তারপর আমি আস্তে আস্তে প্রফেসর দিকে আগাবো, দেন আস্তে আস্তে আমি কোম্পানির সিইও দিকে আগাবো, এভাবে করে কানেকশন বিল করতে হয়। তুমি হুট করে র্যান্ডমলি সবাই কানেকশন পাঠাবো, দেখা যাবে 2 দিন পর তোমার আইডি ব্যান হয়ে গেছে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ওকে। লিঙ্কডইনে কিরকম টাইপের পোস্ট করব? লিঙ্কডইনে ভাই কেমন পোস্ট করবো এটা জাস্ট জাতীয় একটা কোশ্চেন। শোনো, লিঙ্কডইনে তুমি যখন পোস্ট করবে র্যান্ডমলি ভাই পোস্ট করো। ফার্স্ট অফ অল তুমি একটা জিনিস আছে শিখছো, মানে তুমি সি প্লাস প্লাস করতেছো, তুমি একটা কন্ডিশনাল শিখছো, সি এন্ড প্রবলেম সলভ করছো, শেয়ার করে ফেলো, সমস্যা নেই। তুমি ওয়েব ডেভেলপমেন্ট করতেছো, তুমি বেসিক এইচটিএমএল টা স্ট্রাকচার বানাচ্ছো, সেটা শেয়ার করো। তুমি যা যা শিখতেছো তাই লিঙ্কডইনে শেয়ার করবা, প্লাস সেটাই তুমি গিটহাবে শোকেস করবা, যাতে করে তোমার জিনিসটা রিচ হয়। ওই গিটহাবে তুমি শোকেস করতে লিঙ্কডইনে পোস্ট করতেছো, তুমি আজকে জিনিসগুলো ছোটখাটো স্টেপ হচ্ছে, বাট ডে বাই ডে এটা বাড়তে 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 তুমি যখন গ্রাজুয়েশন পর্যায়ে চলে যাবে তখন তুমি অনেক কিছু শিখে যাবা, তোমার লিঙ্কডইন অনেক কিছু ভরে যাবে, প্লাস তোমার গিটহাব অনেক রিচ হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে যে তুমি একটা ভালো একটা সিভি বুস্ট পাবা। বুঝতে পারছো? জি ভাই। ওকে ফাইন। আর কারো কোনো কোশ্চেন আছে? আপনাদের সাথে কিভাবে কানেক্ট করব লিঙ্কডইন? আচ্ছা, আমাদের তো অ্যাকাউন্ট আছে, আমার নামে আছে, রিফাত আইডি মেবি এম রিফাত এর নামে আছে। আচ্ছা, আমরা সিআরকে আমাদের সিআরদের আচ্ছা, আমরা এটা আমাদের আইডির লিংকটা দিয়ে দেবো, তোমরা সবাই রিকোয়েস্ট দিও, সমস্যা নাই। অথবা তোমাদের যে প্রোগ্রামিং কমিটি গ্রুপ আছে না, সেখানে আমরা শেয়ার করে দেবো, সমস্যা নেই, সেখানে তোমরা অ্যাড করে নিও। কিন্তু সবাই মাস্ট হলো একটা লিংকডইন প্রোফাইল খুলে ফেলো, বুঝতে পারছো? এটা অনেক জি ইম্পর্টেন্ট। ভাই। কিন্তু আমাদের এখন আর ফেসবুক চালায় না যারা আমাদের এখন যারা লিড দিতেছে এবং সামনে যারা লিড দিবে, যারা ভালো ভালো সফটওয়্যার কোম্পানিতে আছে, আবার যারা রিসার্চ ব্যাকগ্রাউন্ড প্রফেসর, এই প্রফেসরকে কি করতে হয়, ইমেল পাঠাতে হয়। তুমি যখন বাইরের দেশে আগে যাবা না, যাওয়ার আগে ইমেল পাঠাতে হয়। এই ইমেলগুলো তুমি কই থেকে পাবা, বা প্রফেসরের সাথে কখন থেকে কানেকশন করবা? ইমেলটা হলো ওয়েবসাইট থেকে পাওয়া যায়, এটা সমস্যা নাই। কিন্তু তুমি যদি লিঙ্কডইনের মাধ্যমে আগে থেকে সেই প্রফেসরের সাথে কানেক্ট হয়ে থাকো, প্রফেসরের ইয়াতে পোস্টে ভালো ভালো কমেন্ট করলা, তারপরে প্রফেসরের সাথে একটু ভালো ভালো হালকা পাতলা কথা বললা, তারপর আস্তে আস্তে একটু যদি তোমাদের কমিউনিকেশন বিল্ড আপ হয়ে যায়, তখন তোমার কিন্তু সে দেশে যাওয়া ইজি হয়ে যায়। প্রফেসর তোমার প্রতি আগে ইন্টারেস্ট দেখাবে সে, বুঝতে পারছো? একটা জাস্ট ভালো একটা কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে, সেটার জন্য কিন্তু তোমার লিঙ্কডইন অ্যাকাউন্ট অনেক সিরিয়াস ব্যাপার, বুঝতে পারছো? জি ভাই। এটা আমাদের সবারই দরকার। গিটহাবে আমার অ্যাকাউন্ট আছে, বাট ইউজ করব কিভাবে ওইটাতে জানি না। গিটহাবের বিষয়টা বলো আচ্ছা, তো। গিটহাবের অ্যাকাউন্ট আছে ইউজ করবো কিভাবে, তাই না? তো গিটহাবের অ্যাকাউন্ট ইউজ করার দুটো ওয়ে আছে। ফার্স্ট অফ অল তুমি চাইলে গিটহাব রেপো তোমার ভিএস করে সেটা কানেক্ট করতে পারো। দেন মনে করো তুমি একটা প্রজেক্ট করতেছো, বা মনে হলো তুমি নতুন কিছু শিখতেছো, বা একটা প্রজেক্টে কাজ করতেছো, সেটা তুমি ডাইরেক্ট গিটহাবে আপডেট হবে। আরেকটা বিষয় হইতে পারে সেটা যে তুমি মনে করো যে গিটহাবে একটা রেপো ওপেন করবা, লাইক তুমি সি প্লাস প্লাস শিখতেছো মনে করো, সেখানে তুমি কন্ডিশন শিখছো, সেখানে কিছু প্রবলেম সলভ করছো, তুমি গিটহাবে রেপোতে যাই সেটা ওখানে আপডেট করে দিলা বা তুমি ওখানে অ্যাড করে দিলা। এভাবে করে আস্তে আস্তে গিটহাবে আগে দেখবে যে তোমার যে স্কোয়ার বক্স আছে আস্তে আস্তে গ্রিন হবে। যত গ্রিন হবে তত বেটার লুকিং হবে, তুমি মোটিভেশন পাবা, প্লাস এই গ্রিন বক্স গুলো তোমার ফিউচার জন্য অনেক ভ্যালু অ্যাড করবে। বুঝতে পারছো? জি ভাই। ওকে। আর কারো কোনো কোশ্চেন? একাডেমিকের জন্য কি শুধু নোট পড়ছেন আপনি? আচ্ছা, একাডেমিক বিষয়ে আমি কথা বলি। নোট বলতে যেটা কি ক্লাসে পড়াইছে সেটা? জি। হ্যাঁ, আমি যদি ওপেনলি বলি, আমার সবসময় আমার প্রত্যেকটা কোর্সের জন্য আমার 2টা খাতা থাকে। হ্যাঁ, একটা কি করি, একটা ক্লাসে তো আমি রেগুলার ক্লাস করি, একটা ক্লাসে স্যারে কি করাচ্ছে সেই টপিকটা আমার সব কিছু লেখা থাকে একটা আমার খাতায়, ঠিক আছে?
আরেকটা খাতায় আমি ইউটিউব থেকে কি কি শিখতেছি ওই বিষয় সেটা থাকে আমার, এবং সেই খাতায় আমি ভালো মতো অ্যানালাইসিস করতে পারি যে এটা আমার থেকে কি কি প্রশ্ন আসতে পারে বা কিভাবে কি হইতে পারে। বিষয়টা বুঝতে পারছি যে প্রত্যেকটা কোর্সের জন্য আমার দুইটা খাতা থাকে। এটা যদিও অনেকের কাছে খারাপ লাগতে পারে, বাট আমার ক্ষেত্রে এটা ভালো লাগে আর কি, যে আমি একটা ক্লাসে একটা করাচ্ছি, মানে স্যারে যেটা দিচ্ছে সেটা নোট করতেছি ভালো মতো প্রত্যেক দিন যা যা করাচ্ছে, পরে একটা আমার সিরিয়াল বাই সিরিয়াল আমার ভালো লাগে এটা। আর বাসায় এসে আমি যদি সময় পাই আমি ইউটিউব থেকে সেই বিষয়ে একটু শিখলাম, সেই বিষয় থেকে আরও আমার ইউটিউবে কিন্তু আরও একটু ভালো মতো শিখাই। মানে স্যাররা তো ইউনিভার্সিটি তো সব কিছু শিখায় না, শুধুমাত্র হেডলাইনগুলো একটু করে দেখায়, আর ইউটিউব থেকে আমি ডিটেলসে আরও একটু শিখে নিই আমার যতটুকু গ্যাপ থাকে এই আর কি। তারপরে সেটাই আমি পড়াশোনা করি। এর বাইরে আমি কোনো টপিক আমার যেই স্যাররা আমাকে যে স্লাইডটা দেয় সেই স্লাইডটা অনেক হার্ডভাবে দেয়, মানে অনেক তো লেখা থাকে এই থাকে, আমি তো সেগুলো ভালো মতো বুঝতে পারি না, তখন আমি কি করি সেটা আমি চ্যাট জিপিটিকে দিই। চ্যাট জিপিটি আমাকে অনেক শর্ট করে এবং কী কী প্রশ্ন আসতে পারে সেটা আমাকে সে দেয়, বুঝতে পারছেন? চ্যাট জিপিটির কাছ থেকে আমি অনেক উপকৃত এই আর কি। তারপরে আমি যে এমসিকিউটা পড়াশোনা করি সেই এমসিকিউটা কিন্তু চ্যাট জিপিটির কাছ থেকে আমি বলি যে এই টপিকে আমাকে এমসিকিউ দাও যাতে আমার ইউনিভার্সিটি পরীক্ষায় আমি কমন পাই বা আসতে পারে এরকম কিছু, এবং চ্যাট জিপিটি আমাকে সেই টপিকে এমসিকিউ দেয়। হ্যাঁ অবশ্যই আসে কমন, তোমার তো হুবহু দেয় না, তুমি জাস্ট বেসিকে তোমার যে প্রশ্ন আসে সেই প্রশ্নটা ওই ধারাবাহিকতা আসে, অবশ্যই আসবে ওখান থেকে, তো কমন আসবে না। ভাই লিটারালি ভাই আমার মিড এক্সামে ভাই 5-6টা এমসিকিউ কমন আসছে এই চ্যাট জিপিটি হ্যাঁ থেকে। হ্যাঁ এই জিনিসটা কি আগে আমি জানতাম না, আমি ফার্স্ট সেমিস্টারে চ্যাট জিপিটি অত ইউজ করি নাই, কিন্তু হলো আমার কিছু ফ্রেন্ড আছে তো ওরা আবার পড়াশোনায় আমার থেকে অনেক সিরিয়াস, হ্যাঁ ওরা আবার দেখি যে এইভাবে নোট করে যে স্যারে যে স্লাইডটা দেয় না, ওরা আবার সেই স্লাইডটা খুবই মডিফাই করে ফেলে একদম, মানে স্যারের স্লাইড তারা ফলোই করে না, কি করে সেই স্লাইডটা একদম চ্যাট জিপিটিকে দিয়ে দেয়, চ্যাট জিপিটি দিয়ে সুন্দর করে চ্যাট জিপিটি এক্সপ্লেন করে দেয় পয়েন্ট আকারে, পয়েন্ট সবগুলো পয়েন্ট আকারে এবং শর্ট করে এবং ইজি ওয়ার্ড ব্যবহার করে। ওই পয়েন্টটা আবার তারা কি করে ওই চ্যাট জিপিটি যেটা দিয়েছে সেটা আবার তারা ওয়ার্ডে নিয়ে যায়, ওয়ার্ডে নিয়ে যায় একদম পিডিএফ ফাইল বানায় সেটা পড়াশোনা করে। তো ওটা আমি ওদের কাছ থেকে শিখছি আর কি, এবং সেটা অনেক হেল্পফুল হয় কারণ আমাদের স্লাইডে যেটা দেয় সেটা একটু হার্ড থাকে বা স্যারদের কাছে ইজি হইলেও আমাদের কাছে হার্ড লাগে, কিন্তু আমি যখন নিজে একটু বানাই ফেলতেছি তখন আমি ইজিলি ওটা পড়তে পারতেছি এই আর কি। আচ্ছা ভাইয়া, ধরেন যে নতুন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি বা সি প্লাস শুরু করব, তো খাতায় কি নোট করে করব না কিভাবে করলে ভালো হয় আর কি একটু বলতে। খাতায় নোট বলতে মুবিন বলো এটা। আচ্ছা, এটা আসলে ম্যান টু ম্যান ভেরি করে। তো খাতায় নোট করার বিষয়টা অনেকের জন্য ডিপেন্ড করে, যে যারা থাকে যে অভ্যস্ত খাতায় নোট করে করে, তো খাতায় নোট করা ভাই খারাপ কিছু না। ইভেন আমি যখন শুরু করছিলাম তখন আমি এক সময় খাতায় নোট করে করতাম। তো হ্যাঁ অবশ্যই এটা করতে পারো, খাতায় নোট করে করতে পারো। আর যদি না মনে হয় যে এরকম যে আমি শিখতেছি পাশাপাশি আমি যে ভিএস কোড কোড করি সে কোডটা আমার রেকর্ড হয়ে যাচ্ছে, আমার ওখানে প্র্যাকটিস করলে দেখা যাচ্ছে যে আমি ওখান থেকে শিখে যাচ্ছি, সেক্ষেত্রে না করলে সমস্যা নেই। বুঝা গেছে? আচ্ছা এখানে যদি আমি অ্যাড করি কিছু, সেটা হলো মুবিন যেটা বললো যে তোমার ইচ্ছা মতো তুমি করতে পারো, ওটা সমস্যা নাই, কিন্তু কিছু কিছু বেসিক আছে বুঝলা, ওই বেসিকগুলা সবগুলা প্রবলেমে লাগে, তো সেই বেসিকগুলো একটু শিখে নিবা। যেমন ই ফিল্ডসের যে বেসিকটা আছে, কন্ডিশন কোথায় কোথায় ইউজ করতে হয়, তারপরে লুপ আছে, লুপের মধ্যে আবার অনেকগুলো লুপ আছে, যেমন হলো ডু হোয়াইল লুপ, তারপর ফর লুপ। হোয়াইলের মধ্যে যদি 1 থাকে তাহলে কি হয়, এটা একদম ইনফিনিটির মধ্যে চলে যাবে, বুঝতে পারছো? এগুলা কিছু বিষয় আছে যে ফাংশন কিভাবে ডিক্লারেশন করতে হয়, তারপরে ফাংশন কিভাবে কল করতে হয়, এগুলো জিনিস তুমি খাতায় লিখতে পারো আর কি, নোট করতে পারো, যেটা বেসিক আছে। বাট তুমি একটা করে প্রবলেম সলভ করলা, আবার যদি সেটা আবার তুমি যদি খাতায় লেখো এটা তোমার একটু লেন্দি প্রসেস হয়ে যায় এবং তুমি পারবা না ওইভাবে, মানে হার্ড হয়ে যায়। আমিও প্রথমে কি করতাম, আমার তো অভ্যাস যে খাতায় নোট করা, কিন্তু আমি হলো প্রোগ্রামিং এর ক্ষেত্রে নোট করতে পারি না। প্রথম নোট করতাম, পরে দেখতেছি যে অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তখন আর ভালো লাগতো না, তখন শুধুমাত্র আমি ওই যেটা আমার কোড যেখানে করে সেখানে সেভ করে রাখতাম, আর বেসিকটা আমার খাতায় লেখা আছে আর কি। আচ্ছা, আরেকটা বিষয় আমি অ্যাড করি, সেটা হলো যে তোমাদের কিন্তু অনেক থিওরি শিখতে হবে, কারণ প্রোগ্রামিংটা আসলে ইমপ্লিমেন্টের বিষয়, বাট তার জন্য কিছু থিওরি শিখতে হয়, যেমন বিভিন্ন অ্যালগরিদম শিখবা, মনে করি তুমি মার্জ সর্ট শিখতেছো সেটা একটা প্রসেস আছে, বা বাইনারি সার্চ একটা প্রসেস আছে। ইভেন মনে করো যে বিভিন্ন অ্যালগরিদম আছে, বিভিন্ন গ্রাফ আছে, ট্রি আছে, সেগুলো কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়া ফলো করে। এগুলো লাইক আমাদের জেনেটিক্যাল কিছু ডায়াগ্রাম আছে, এই বিষয়গুলো ভাই মাস্ট খাতায় থাকা লাগবে, কারণ এগুলো তোমার মাথায় থাকবে না, প্লাস তোমার পড়েও থাকবে না। এগুলো আসলে তোমার একসময় একসময় ভুলে যাবে, তখন যদি রিভিউ করতে হয় তাহলে সেটা তোমার অবশ্যই নোট থেকে দেখতে হবে, অথবা ইন্টারনেট রিসোর্স ইউজ করতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। আমাদের কিন্তু ভার্সিটিতে যে ম্যাথমেটিক্স কোর্সগুলো আছে না, সেটা একটু ভালো করে কইরো, বুঝতে পারছো? সেগুলো কোর্সে কিন্তু পরে যে তোমার মেশিন লার্নিংয়ে সেটা লাগবে কিন্তু, বুঝতে পারলা? মেশিন লার্নিং এআই সেই কোর্সগুলো লাগবে, কিন্তু তুমি যদি এগুলো একটু হেলাফেলা করে চলে যাও পরে যে একটু সমস্যা হবে।
সমস্যা বলতে সমস্যা না, তখন তোমাকে আবার শিখতে হবে যে এই বেসিকটা কেমনে হইলো, এটাই আর কি। হ্যাঁ, আমাদের কি কোনো বই বই কিনতে হবে? এখনো কোনো বই তো কিনি নি। বই বলতে বই কিনা ভালো, বই পড়া ভালো, কিন্তু আমরা তো কেউ বই কিনি না, এই আর কি। যে স্লাইড যেটা আচ্ছা, দিলো সেখান থেকে পড়াশোনা করলাম, চ্যাট জিপিটি হেল্প নিলাম। আচ্ছা, আমি ঘটনাটা কি ভাইয়া শোনো, তুমি ভার্সিটিতে যে আসছো, প্রাইভেট ভার্সিটি, তোমার এখানে 4 মাসের সেমিস্টার, 4 মাসে তোমার কোর্স চেঞ্জ হচ্ছে, তো তুমি কখনো ফাইন্যান্সিয়ালি বই কিনে আসলে মেনটেন করতে পারবা না। কারণ আমাদের সিএসএ একটা বইয়ের প্রাইস অলমোস্ট, যদি নিউ নিতে চাও সেক্ষেত্রে 4-5 হাজার টাকা পড়ে যায়, আর যদি তুমি নির্ঘেট কপি নিতে চাও তাও 500-600 টাকা লাগে। আর প্রতিটা কোর্স অনুসারে তুমি বই নিবা, বাট এত ডিটেলস আসলে পড়েও না। তো সেক্ষেত্রে তুমি স্পেসিফিক কিছু কোর্স যেগুলো তোমার ম্যান্ডেটরি লাগবে সেগুলোর ক্ষেত্রে তুমি বই কালেক্ট করতে পারো, এছাড়া আসলে বই লাগে না। তোমার যে স্লাইড প্রোভাইড করা হবে প্লাস তোমার ইন্টারনেট রিসোর্স তো আছেই এনাফ কভার করার জন্য। বুঝতে পারছি। কারণ একটা বইতে অনেকগুলো টপিক থাকে, বাট ওই সব টপিক তো স্যাররা পড়ায় না। স্যাররা কিছু কিছু টপিক পড়ায়, আমাদের ওখান থেকে পরীক্ষা নেয়। সেই টপিকগুলো আমরা যদি ভালো মতো পড়ি তাহলেই আমাদের কভার হবে। আবার স্যারে কী করে, মাঝে মাঝে তো কোনো বইয়ের রেফারেন্স দেয় যে তোমরা এই বইয়ের পিডিএফটা পড়ো ভালো মতো। তখন তোমরা কী করবা, ওই পিডিএফটা যে পিডিএফটা দিবে সেই পিডিএফ থেকে স্যার যেগুলো পড়াইছে সেগুলো একটু করে বই থেকে পড়ে নিবা, তাহলে আরও ভালো হবে। আর বেসিক ক্লিয়ার করতে হবে, মানে একটা করে টপিকের বেসিক ক্লিয়ার করলে তুমি এক্সামে ভালো করতে পারবে, বেসিক থেকে প্রশ্ন আসে। এটা সিএসসিতে কঠিন না, সিএসসিতে রেজাল্ট করা একদম ইজি, কারণ সারা যেটা পড়ায় সেটাই দেয় আমাদের ভার্সিটিতে। আচ্ছা ভাইয়া, ক্যালকুলাস ইন্টারমিডিয়েটে ধরেন যে ভালোভাবে হয় নাই, তো এখানে কেমনে কি ভালো করব একটু বলতেন? ক্যালকুলাস তো ইজি কোর্স, আর এখানে ক্যালকুলাসে তো সব পড়ায় না। ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন ওগুলো একটু করে পড়াবে, তারপর লিমিটের যে ম্যাথগুলো আছে না ওগুলাই পড়াবে। তুমি ক্লাসে একটু প্র্যাকটিস করবা, তুমি যেহেতু আগে এসএসসিতে ভালো মতো পড়াশোনা করো নাই, তাহলে তোমাকে অনলাইনে একটু ক্লাস করতে হবে, মানে সেই কোর্সে তোমাকে একটু সময় দিতে হবে, ভালো মতো সময় দিতে হবে। ঠিক আছে, এতটুকুই, যদি সময় না দিলে কোনোটাতে সম্ভব না। আর পরীক্ষার আগেই হলো সবগুলা, যারা ভালো রেজাল্ট করতে চাচ্ছ পরীক্ষার আগেই তোমার ক্লাস নোটও রেডি করে রাখবা, তারপরে হলো তুমি ইউটিউব থেকে যেটা শিখছো না সেই নোটটাও তুমি রেডি করে রাখবা, তাহলে তোমার পরীক্ষার মানে সময়ে তোমার পড়াশোনা করতে ইজি হয়ে যাবে। আর যদি তুমি পরীক্ষার দিনে রাতে যে তুমি যে নোট করো তখন তোমার সমস্যা হয়ে যাবে, ওইটা মানে ভালো মতো কভার করতে পারবে না। আর আগে থেকে যদি নোট করে রাখো, পরীক্ষার সময় জাস্ট তুমি রিভাইজ দিয়ে গেলা বা পড়লা, এনাফ। হ্যাঁ ভাইয়া। আর কারো প্রশ্ন আছে বলো। আচ্ছা, ভাই আমার একটা সাজেশন লাগতো। হ্যাঁ বলো। ভাইয়া, ইন্টারন্যাশনাল ট্রানজেকশনের জন্য মানে কোন ব্যাংকের ডুয়াল কারেন্সি ডেবিট কার্ডটা ভালো হবে? মানে কিছুদিন আগে আমি ডাচ বাংলা ব্যাংক থেকে একটা মাল্টি কারেন্সি ডেবিট কার্ড নিই, কিন্তু সেটা সমস্যা হলো যে সেটা দিয়ে ফেসবুকে মানে মেটার সব পেমেন্টই বন্ধ, আবার কিছু কিছু আবার স্টিমেও দেখলাম, মানে অ্যাড করার চেষ্টা করলাম তো হলো না, মানে ডলার ইনভেস্টমেন্ট সবকিছু করার পরে তারপরে লাস্টে তাদের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে জানতে পারি যে তাদের মেটার সার্ভিস আর কিছু সার্ভিস বন্ধ হয়ে হয়েছে। তার একটু স্মুথ ট্রানজাকশনের জন্য মানে কোন ব্যাংকের ডেবিট কার্ডটা বেটার হবে? আচ্ছা, আমি পার্সোনালি কিন্তু আমি ব্র্যাক ব্যাংক ইউজ করি, আমার ডুয়াল কারেন্সি ব্র্যাক ব্যাংকে, তো আমি এখন কোনো ইস্যু ফেস করি নাই, তো এই ক্ষেত্রে আমি ব্র্যাক ব্যাংকটা সাজেস্ট করবো। আর বাকি কোন ব্যাংক কি অবস্থা আসলে আমার আইডিয়া নাই, বাট ব্র্যাক ব্যাংকে খুব ভালো সার্ভিস দেয় সবকিছুতেই, হোক সেটা ডুয়াল কারেন্সি অর আদার্স। আচ্ছা, ওই আগামী সেবার সেকেন্ড ওটা? হ্যাঁ, আগামী সেবাসে ওরা ডুয়াল কারেন্সি এটা চালু করতে পারো, চাইলে নামার অ্যাকাউন্ট করতে পারো, এটা আগামী সেবাসটা করো। বাট এটাতে আবার একটা প্রবলেম আছে যে তোমার চার্জ কিন্তু কাটবে কেমন চার্জ, যে লাইক মান্থলি হয়তো 250 থেকে 300 টাকা ডেবিট কার্ড চার্জ কাটে, এছাড়া কোনো চার্জ নাই। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, প্রোগ্রামিং নিয়ে দেখি যে অনেক আগ্রহ অনেক কম, আসলে বিষয় আসলে হতাশাজনক। আচ্ছা, আর একটা কথা বলি আমি, এখানে কিন্তু মানে সিএসসিতে প্রোগ্রামিং না করলে কিন্তু আপনি ভালো সিজি তুলতে পারবেন না। এখানে কিন্তু আপনার অনেকগুলা প্রোগ্রামিং এর কোর্স আছে, বুঝতে পারছেন? তো সেগুলোতে ভালো করতে যদি চান তাহলে আপনাকে প্রোগ্রামিং অবশ্যই শিখতে হবে, একটা ল্যাঙ্গুয়েজে ভালো করতে হবে, তাছাড়া আপনি ল্যাবে আপনার একদম মাইরে ফেলবে স্যাররা। যে রেজাল্ট মানে যেই গ্রেড দেওয়া দিবে বলবেন যে আর সিএসসি আমি পড়বো না, একদম ডি দিয়ে দিবে, তারপরে হলো B+B- দিয়ে দিবে যদি আপনি মানে ল্যাবে ভালো মতো কোড ইমপ্লিমেন্ট করতে না পারেন। আবার প্রোগ্রামিং ল্যাবের টাইম হলো 1 ঘন্টা 20 মিনিট, তো 1 ঘন্টা 20 মিনিট ক্লাস হবে হয়তো 1 ঘন্টা, এখানে শেখাবে 20% আর ওরা আউটপুট নেবে 80%। তো বুঝতে পারছো প্রোগ্রামিং কি লেভেলের নিচে এফোর্ট দেওয়া লাগবে। সিএসসিতে কিন্তু প্রোগ্রামিং শিখতে হবে, আপনি হায়ার স্টাডিজ করেন, সিজিপি হাই করেন বা মানে যেখানে করেন, আপনাকে একটা ল্যাঙ্গুয়েজে ভালো মতো শিখতে হবে। একটা ল্যাঙ্গুয়েজ যদি ভালো মতো না শিখতে পারেন তাহলে কিন্তু এখানে মানে আটকে যাবেন, সমস্যা হয়ে যায় পরে।
হ্যাঁ, সি প্লাস প্লাস ইউটিউবে মানে কোনটা ভালো হবে যদি ইউটিউব থেকে পড়তে চাই? মুবিন বলো। আচ্ছা, সি প্লাস প্লাস ইউটিউবে কোনটা ভালো হবে এটা আসলে আপনার উপর ডিপেন্ড করছে। আপনি আসলে কি ইংলিশ, বাংলা, হিন্দি কোন কন্টেন্টটা ভালো বুঝছেন এটা একটু আমাকে বলেন। ইংলিশ বুঝি ভালো। ইংলিশ বুঝলে অবশ্যই ফ্রি কোড ক্যাম্প যেটা আছে সেই সাইটটা ফলো করতে পারেন। আর যদি এমন হয় যে না বাংলা হিন্দিতে প্রবলেম নাই কোন সেক্ষেত্রে প্রোডাক্টটা আবার বলেন? ফ্রি কোড ক্যাম্প। ফ্রি কোড। এখানে এদের লং কিছু আছে, ভিডিও আছে, এগুলো তো মোটামুটি অনেক কিছু কভার করছে। বাট আসলে ইউটিউব থেকে মিললে আপনি অ্যাডভান্স লেভেলে শিখতে পারবেন না, বাট যেটা বুঝতে পারবেন ব্যাস এর জন্য এনাফ। আচ্ছা, আপনারা কি এই কোথা থেকে শিখবো? হ্যাঁ, বুঝতে পারি নাই। ইউটিউব থেকে যদি না শিখি তাহলে কোথা থেকে? আচ্ছা, ইউটিউব থেকে যদি এমন হয় যে আসলে আমি প্রচুর প্রোগ্রামিং ভয় পাই, ভীতি আছে, সেক্ষেত্রে শুরুটা আনিসু রহমানের ভিডিওতে করা যেতে পারে, কারণ সে খুব ইজিলি বিষয়গুলো শিখাইছে। এছাড়াও বেশ কিছু ভালো ভালো সাইট আছে। আর যদি হিন্দি ভিডিও কন্টেন্টের প্রবলেম না থাকে সেক্ষেত্রে কোড উইথ হ্যারি আছে, আপনার কলেজ আছে, কলেজ ওয়ালা আছে, বেশ কিছু প্লেলিস্ট আছে, সেগুলো ফলো করলে ইজিলি শেখা যায়। আর আমাদের আপনারা হয়তো মানে কিছু জানছেন যে আমাদের ভার্সিটি থেকে সামনে একটা কোর্স আসতে পারে সি প্লাস প্লাসে। সেটা আমাদের ভার্সিটি থেকেই কোনো সিনিয়র ভাই বা আমরা নিতে পারি। সেটা কিন্তু আমাদের ল্যাবেই হবে, হ্যাঁ, ল্যাবে আমাদের ক্লাস হবে এবং 2 দিন বা 3 দিন ল্যাবে ক্লাস হতে পারে, বা 1 দিন বা 2 দিন অনলাইনে হতে পারে এরকম। তো সেই ক্লাসে আমরা আপনাদের সি প্লাস প্লাস সুন্দর করে শিখিয়ে দিব কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, তারপরে থিওরি, তারপরে কোন সাইটে আমরা কোড করব এবং সাবমিট করব, বুঝতে পারছেন? এই সব কিছু আমরা শিখিয়ে দেবো সেখানে। আচ্ছা, আরেকটা বিষয় যে ওখানে আপনাদের থিওরির পাশাপাশি আপনারা যে কোডগুলো করবেন সেগুলো অ্যাপ্লাই, ইমপ্লিমেন্ট প্লাস এটা দেখে প্রবলেম সলভ করবা, এই সব কিছুই ওখানে ইন ডিটেইলস দেখানো হবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? এখানে কি কেউ আছেন যে সামনে লেকচারার হতে চান বা প্রফেসর হইতে চান? কেউ নাই? আচ্ছা, মিটিং আর 15 মিনিট লেফট আছে, সো কাউজের প্রোগ্রামিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অর এডুকেশন এনি কোশ্চেন থেকে ফার্স্ট কাইন্ডলি অমিও রাইস এন্ড আমি বলো। ভাইয়া আর কি আমি মানে বললাম যে ভাইয়া বললো না লেকচারার হতে চাও কেউ নাকি, তো আমি হ্যাঁ 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 হ্যাঁ, বলো ভাই বলো। ভাই আমি লেকচারার হতে চাই, মানে আমার টিচিং প্রফেশনটা আমি লাইক করি, আচ্ছা লাইক আচ্ছা, কাউকে শিখাইতে পারতেছি এরকম কিছু। হ্যাঁ, তাহলে তো একাডেমিকে ভালো করে পড়াশোনা করো, রিসার্চ করতে হবে। জি বুঝতে ভাই ইনশাল্লাহ। বুঝতে পারছো? কারণ সিএসসি তে জি শুধুমাত্র যে ভাই। সবাই সফটওয়্যার কোম্পানিতে যাবে এমন না তো। কারণ তুমি যদি সফটওয়্যার কোম্পানিতে যাও, তুমি সিএসসি স্টুডেন্ট ইঞ্জিনিয়ার বানাবা কেমনে? তারা তো সফটওয়্যারে সফটওয়্যার বানাচ্ছে, তোমাকে আবার তো স্টুডেন্ট বানাতে হবে, আরও ভালো ভালো স্টুডেন্ট বানাতে হবে, ওরা তো আবার সফটওয়্যার কোম্পানিতে জব করবে, আরও ভালো ভালো কিছু ইনভেনশন নিয়ে আসবে আমাদের জন্য। সেই কারণে কিন্তু আমাদের লেকচারার বা প্রফেসর এই জিনিসটাও বা এই সাইডটাও অনেক ইম্পর্টেন্ট। কারণ সবাই যদি আমরা সফটওয়্যার কোম্পানিতে চলে যাই, আমরা এই সাইডটা ধরে রাখবো কেমনে? বুঝতে পারছো? জি ভাই। ভাইয়া আপনি তো জবের কথা বললেন, আমি যদি কোনো বিজনেস বা স্টার্টআপ করতে চাই ওই ক্ষেত্রে আপনি কি করতে পারি? আচ্ছা, বিজনেস বা স্টার্টআপ সেটা কি আমাদের আইটি সাইটে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদি আমাদের আইটি সাইটে বিজনেস বা স্টার্টআপের প্ল্যান থাকে সেক্ষেত্রে আসলে মোর দেন আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে। কিভাবে মোর দেন আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার? সেক্ষেত্রে তোমাকে মাস্ট বিজনেস কিভাবে করতে হয় সেটা বুঝতে হবে। সেকেন্ডলি তুমি তখন জাস্ট ডেভেলপমেন্টের মধ্যে বদ্ধ থাকবে না বা ইঞ্জিনিয়ারিং মধ্যে বদ্ধ থাকবে না, তোমাকে ফ্রন্ট এন্ড জানতে হবে, ব্যাক এন্ড জানতে হবে, ডাটাবেস জানতে হবে। লাইক তোমার কোম্পানিতে কোনো একটা কিছু আটকে গেছে বা তুমি কিছু আটকে গেছে, সেক্ষেত্রে তুমি যে ফুললি হ্যান্ডেল করতে পারো সেই লেভেলের ক্যাপাসিটি তোমার থাকা লাগবে। আর সেকেন্ডলি দেখা যায় যে ডিজাইনের ক্ষেত্রে ইউএস ইউআই জানতে হয়, সেটা তোমার জানতে হবে। তো যদি আমি শুধু ওয়েবের জন্য স্পেসিফিক বলি যে তোমার ওয়েব রিলেটেড কোম্পানিতে তুমি শুরু করতে যাচ্ছ, সেক্ষেত্রে তুমি ফুল ওয়েব টেকনোলজি প্লাস তোমার বিজনেস মাইন্ড প্লাস প্রবলেম সলভিং এন্ড লাস্টলি তোমার ডিজাইন জানতে হবে। বুঝতে পারছো? জি ভাই। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে?
আচ্ছা ভাই, আমাদের দেশের যে টপ আইএসপি কোম্পানিগুলো আছে যেমন ডট ইন্টারনেট, সার্কেল নেটওয়ার্ক, এখানে নেটওয়ার্ক এন্ড সিস্টেম ইঞ্জিনিয়ার হতে হলে মানে কোন বিষয়গুলোতে ফোকাস করতে হবে? বা এটার জন্য তো টপিক ফিক্সড আছে। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং তোমার জানতে হবে, তুমি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং জানবা কি নেটওয়ার্ক আসলে কাজ করে, বিভিন্ন টপোলজি বা আদার্স এই টপিকগুলোতে তোমাদের কোর্স আছে এটা নাই যে ডাটা কমিউনিকেশন, এখানে নেটওয়ার্ক কমিউনিকেশন শেখানো হয়, এই বিষয়গুলো স্টার্ট হওয়া লাগবে। তোমার ট্রিপুলি যেগুলো কোর্স আছে না সেগুলো একটু ভালো মতো করবা। তারপর ডাটা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এগুলা কোর্স একটু ভালো মতো করতে হবে। লজিক আছে, এই টপিকগুলো জানতে হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আজকে কাউকে পাইলাম না যে হ্যাকার হইতে চাই। রিফাত ইস, হ্যাকার বুঝতেছিলাম। কোনো সমস্যা হইলে আপনারা পরে আবার নক দিবেন। সমস্যা নাই, মেসেজে বলে রাখবা, সমস্যা নাই। এনি কাইন্ড অফ একাডেমিক সমস্যা রিফাত ভাইয়া তো আছে, প্রোগ্রামিং নিয়ে সমস্যা। কি বললেন আরেকবার বলেন? হ্যাকার? হ্যাঁ, হ্যাকার কি আছে কি ওখানে? আচ্ছা, হ্যাকার আর সাইবার সিকিউরিটি দুইটা কি একে অপরের পরিপূরক, তাই না? পরিপূরক বলতে অলমোস্ট সেমই বলা যায়, পার্থক্য নাই কোনো। আচ্ছা, সাইবার সিকিউরিটি মানে তো তাহলে একটু হ্যাকার টাইপের, তাই না? হ্যাঁ, ইথিক্যাল হ্যাকার। সবকিছু ওই ইথিক্যাল হ্যাকিং এর মধ্যে যায়। যে তুমি যদি না তুমি একটু স্পেশাল মানুষ হইতে চাও, মানে লাইক ব্ল্যাক হ্যাট তোমার রেড হ্যাকার হইতে চাও, সেক্ষেত্রে তুমি মনে করলে পার্সোনাল যদি করো সেটা ডিপেন্ড কেস। বাট দিন শেষে যেটা সাইবার সিকিউরিটি সেটাই হ্যাকিং, সেম জিনিস। তোমার একই টুল ইউজ করতে হবে বা অ্যাপ্লাই জানতে হবে আর কি। মনে করো যে একটা সাইবার সিকিউরিটি মানুষ কি করে, আমার একটা ওয়েবসাইট আছে, সেখানে আমার একটা লুপ আছে যেটাতে হয়তো হ্যাকার অ্যাটাক করতে পারে। সে সাইবার সিকিউরিটি পার্সনটাও সেই লুপটাই খুঁজে বের করবে, করে সে কোম্পানিকে জানাবে যে ভাই তোমার এই লুপ আছে, এটার জন্য তোমার অ্যাকাউন্টে তোমার ওয়েবে হ্যাক হতে পারে, তুমি এটা আপডেট করো। এইভাবে জিনিসগুলো কাজ করে। বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া, আর যারা হ্যাকার হইতে চায় তারা তো কখনো প্রকাশ করবে না, তাই না? এটা ঠিক কথা বলছো ভাইয়া। হ্যাকার ওয়াশ করবে না, উচিত না। কারণ এটা এটা তো মজা হ্যাকার হওয়ার, যে আসলে সবকিছু প্রাইভেট থাকবে। সেই কারণে হয়তো কেউ বলে নাই যে হ্যাকার হবো আমি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ঠিক বলছো। তোমাদের ফাইম ভাই আছে না, তোমাদের ফাইম ভাই কিন্তু সাইবার সিকিউরিটি এগুলাতে অনেক এক্সপার্ট। সে আমি যদি সাইবার সিকিউরিটি চাইতে চাই এখন থেকে আমার কি করতে হবে? ওখানেও তোমার হলো কিছু করতে হবে না, শুধু কাজ কাটিয়ে নেবে। লিনাক্স ক্লিয়ার থাকতে হবে। দেন লিনাক্সের বিভিন্ন টুল আছে, হ্যাকিং টুল, সেগুলো সময় জানতে হবে। দেন তুমি যদি অ্যাডভান্স লেভেলে যেতে চাও, সেভাবে নিজে কিভাবে টুল তৈরি করতে হয়, সেই টুলটা কিভাবে অ্যাটাক করতে পারে, এই বিষয়গুলো যা ক্লিয়ার থাকা লাগবে। বুঝতে পারছো? ভাই লিনাক্স কোনটা ভালো? যদি হ্যাকার অপশন দেয় একটাই, কালি লিনাক্স। এটা স্যার নো ওয়াই নেই, বেস্ট টুল এটা হ্যাকিং এর জন্য। আমি ইউবান্টুটা ইউজ করতেছি আপাতত। হ্যাঁ, লার্নিং এর জন্য গুড লার্নিং এর জন্য গুড চয়েস। বাট হ্যাকিং এর সাথে টোটালি হ্যাকিং টুল ইউজ করতে চাইলে কালি লিনাক্সের কোনো বিকল্প নাই। বুঝতে পারছি। আচ্ছা, কে জন্য হ্যান্ড রাইজ করছিল? কোন কোশ্চেন আছে? হ্যাঁ, তাহলে পড়ো। একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে HTML কি আমাদের কোনো কাজে লাগে? আর আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের বই যদি আমরা কিনতে চাই তাহলে তো অনেক প্রাইস পড়ে, তো স্যার যে আমাদের PDF দেয় সেগুলোর ফটোকপি যদি কালেক্ট করতে চাই সেগুলো আমি কোথায় পেতে পারি? এই দুইটা কোশ্চেন। আচ্ছা, তোমার সেকেন্ড কোশ্চেনটা বুঝছি। আর ফার্স্ট কোশ্চেনটা কি ছিল যে HTML আমাদের কোনো কাজ লাগে না, এটা? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, ওই বলছে যে HTML বা ওগুলো আমাদের মানে আমরা যে ওয়েব ডিজাইন এগুলো কাজে লাগে নাকি আমাদের ইউনিভার্সিটি লাইফে? হলো যে HTML যদি তুমি একাডেমিক ক্ষেত্রে চিন্তা করো, সেই ক্ষেত্রে তোমার লাগবে, তোমার ফিউচার লাইফে লাগবে। কারণ আসলে এটা যেন আমাদের ল্যাঙ্গুয়েজে বুঝতে হবে। ল্যাঙ্গুয়েজ কি ধরনের ল্যাঙ্গুয়েজ? মেইনলি যদি আমি লজিক্যালি থিঙ্ক করি তাহলে ল্যাঙ্গুয়েজ দুটো। এটা হলো লজিক্যাল ল্যাঙ্গুয়েজ, যেগুলো হলো মেইনলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর একটা হলো কোনটা, সেটা হলো আমাদের এই যে HTML CSS মার্কআপ ল্যাঙ্গুয়েজ গুলো আর কি। তো এই ল্যাঙ্গুয়েজ গুলো কি কোনো লজিক্যাল ডিসিশন নিতে পারে না। বাট তুমি যখন একটা ওয়েবসাইট ডিজাইন করতে যাবা তখন মাস্ট তোমার এই ল্যাঙ্গুয়েজ গুলো জানতে হবে, কারণ ফ্রন্ট এন্ড এটা ছাড়া পসিবল না। HTML CSS ছাড়া তুমি কখনো একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবে না। আর সেকেন্ডলি যদি একাডেমির কথা বলি, তোমার অবশ্যই ভাইয়া সামনে বিভিন্ন প্রজেক্ট থাকবে। সেই প্রজেক্টে তোমাকে লাস্ট আমাদের একটা কোর্স থাকবে যে ওয়েব ডেভেলপমেন্ট। এই কোর্সের মধ্যে তুমি যখন একটা প্রজেক্ট বানাবা তখন মাস্ট HTML CSS লাগবে, মানে এটার সাথে প্রজেক্ট করতে পারবে না। তো বুঝতে পারছো, এই দুটো মিনিটই লাগবে। আর বইয়ের বিষয়ে তোমাদের রিফাত ভাই বলবে, তার কাছে শোনো কি বলে। আচ্ছা, বই কি মানে আপনি কিনতে চাচ্ছেন নাকি সব বই, নাকি না PDF করতে চাচ্ছেন? স্যার যে আমাদের PDF গুলো দেয়, বই তো অনেক প্রাইস পড়ে যায়, তো ওগুলা যদি ফটোকপি পাই বা এরকম কিছু হয়, এগুলো হ্যাঁ, কোথা থেকে পেতে পারি?
এখন ফার্স্ট সেমিস্টারে আছেন, এখন হয়তো বইয়ের প্রতি আপনাদের ভালোবাসা আছে, কিন্তু যে যাবে তখন আর বই ভালো লাগবে না। কারণ কি, কারণ স্যারে যেই পিডিএফটা যতটুকু পড়ায় না, যে 4টা 5টা পিডিএফ দেয় ওখান থেকে সব প্রশ্ন দেয়। বই পড়ালে আপনি খুঁজে পাবেন না, বইয়ের হলো বইয়ে তো অনেক ডিটেলস থাকে। যদি আপনি জানতে চান তাহলে আপনাকে বই পড়তে হবে। আর সেই স্যার যে বইটার লিঙ্কটা দেয়, সেই বইটা যে টপিক থেকে, সেটা আপনাকে এক কথায় যে প্রিন্ট করতে হবে, এটাই। এখানে বাইরে কিছু থাকে না, তো এটা প্রিন্ট করতে হবে একদম। জি ভাইয়া, থ্যাংক ইউ। আমাদের কম্পিউটারের সামনে দোকান আছে না, ভার্সিটির সামনে, ওখান থেকে প্রিন্ট করতে হবে। যদি আপনি চান যে আমার সবগুলা একটা বইয়ের সবগুলা আমার পেজ লাগবে, তখন প্রিন্ট করতে হবে আর কি। প্রিন্ট করলে তো ভাইয়া অনেক প্রাইস পড়ে যায়, কিন্তু হ্যাঁ অনেক হ্যাঁ, এটাই তাছাড়া তো উপায় নাই। তাই জানতে চাচ্ছিলাম যে ফটোকপি করা যায় কিনা। আচ্ছা, ইউনিভার্সিটি লাইফে একটু ট্রাই করো পিডিএফ এর সাথে ইউজড হয়ে যাওয়ার, কারণ আসলে বই দিয়ে সার্ভাইভ করা পসিবল না, সেটা যে ইউনিভার্সিটিতে পড়ো না কেন। আমাদের যদি 6 মাসের সেমিস্টার হইতো না, তখন কিন্তু বই আমাদের ভালো হইতো, কারণ আমরা বই পড়ার সময় পাচ্ছি। আর এখন দেখবা যে বই খুলতে খুলতে মিড চলে আসছে, বই খুলতে খুলতে আমার সিটি দিয়ে দিয়েছে, তখন কেমনে সম্ভব, আমি কখন বই পড়বো? আর বইয়ে তো অনেক ডিটেলস থাকে, এই কারণে আমাদের এখানে কি হয়, বই পড়ার সুযোগ পাই না আমরা। অন্তত আমরা প্রাইভেট ইউনিভার্সিটি যাদের হলো মানে বছরে 3টা সেমিস্টার। আচ্ছা, গ্রুপে যে কজন আছে তাদের মধ্যে কার কার ইচ্ছা আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার, দেখি তো একটু। এখানে সবার ইচ্ছা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া, কারণ আমি যখন বললাম যে লেকচার বা প্রফেসর, তখন তো কেউ হাত তুলে নাই, এখন সবাই তুলছে। দেখো নেক্সট টাইম আমি কনফিউজ, আসলে কি করব ডিসিশন নিতে পারতেছ না। সমস্যা নাই, ফার্স্ট সেকেন্ড থার্ড নিতে পারতেছেন, মানে কেরিয়ার কি এটা ভাই তুমি ফার্স্ট ইয়ার ফুল টাইম এক্সপ্লোর করবা, যে সাইডটা ভালো লাগে দেন তুমি সেখানে ফুল ফোকাস দিবা। একটা বছর জাস্ট এক্সপ্লোর করো, সবকিছু এক্সপ্লোর করো। ওইটাই। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল। শিওর। ভাইয়া, আমাদের সিএসসি তে কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে কতটুকু শেখানো হয়? আমাদের হার্ডওয়্যার সম্পর্কে কোর্স আছে একটা সম্ভবত। আমাদের সামনে কোর্স আছে, আমাদের লাইক আরডুইনো রিলেটেড কোর্স আছে, এখানে তুমি আরডুইনো এসব শিখতে পারবা। আর প্লাস আমাদের যেহেতু ট্রিপলি কোর্স আছে, ডিএলডি কোর্স আছে, এগুলোতে আমরা কিভাবে একটা হার্ডওয়্যারের সাথে আসলে আমাদের প্রোগ্রামগুলো কাজ করে এগুলো আমাদের জানতে পারবো। ইমপ্লিমেন্টেশন এই যে লাস্টের কোর্সের কথা বললাম, কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। সবাই আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোন সেমিস্টার থেকে শুরু হবে? 7 সেমিস্টার। এই ল্যাঙ্গুয়েজ কোন সেমিস্টারে শুরু হবে আসলে? আমার এমবেডেড সিস্টেম নিয়ে ইন্টারেস্ট আছে তো। ও আচ্ছা আচ্ছা, ওই যে তোমার বললাম যে আরডুইনো রিলেটেড যে কোর্সটা আছে, এখানে তুমি বাবা এটা নিয়ে। আমার ইচ্ছা আছে, আমার যদি কোনো সফটওয়্যার কোম্পানিতে যদি সমস্যা হয়, তাহলে বিভিন্ন যে আইটি প্রোডাক্টস ইম্পোর্টার কোম্পানি আছে, যেমন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড, তারপরে স্মার্ট টেকনোলজিস, ইউসিসি, এগুলোতে ট্রাই করার। গুড গুড, ভালো ডিসিশন, ইনশাআল্লাহ ভালো করবে, লাগে থাকো ইজি। বাট একটা বিষয় জানা রাখি, কখনো ভার্সিটি ডিপেন্ডেন্ট থাকবে না কেউ, তো ভার্সিটি যা শেখাবে তার বাইরে অনেক কিছু শিখতে হবে, তো সেলফ লার্নিংটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আর 5 মিনিট আছে, কারো কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি ফার্স্ট আস্ক করো। এনিওয়ান? আচ্ছা ভাই, একটু অন্যরকম একটা কোশ্চেন আছে, সেটা হলো, আচ্ছা ভাই, আপনি কি মনে করেন যে বাংলাদেশে যেসব ইনস্টিটিউট গুলো কোর্স বিক্রি করে বিভিন্ন, মানে এই যেগুলো রিলেটেড কোর্স, যেমন ফ্রিল্যান্সিং এ, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, বা এই ওয়েব ডেভেলপমেন্টে যেমন বলে যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার বানাবে 6 মাসে, এগুলো কি মানে শুধু তাদের মানে ব্যবসার ধান্দা? আচ্ছা শোনো, আমি বলি যে এই যে কোর্সগুলো আছে না, আসলে এগুলো ম্যাক্সিমাম বিলিভ করা উচিত না। ওরা নিজেরাও এটাও বলে যে আমাদের যে কোর্সে ভর্তি হয় 10,000, তার মধ্যে হয়তো 100 জন সাকসেসফুল হয়, ওরা এটাও কিন্তু পরে বলে দেয়। তো মেইনলি পুরো বিষয়টা তোমার উপর ভাই। দেখো, আমাদের যে বাংলাদেশের ফার্স্ট গ্র্যান্ড মাস্টার সিনিয়র পার্সন সোহাগ ভাই, সে কিন্তু কোনো কোর্স ডিপেন্ডেন্ট ছিল না, সে অনেক প্ল্যানিং করতে, অনেক বই পড়ছে, দেন সে পর্যায়ে গেছে। আবার অনেক আছে এখন প্রোগ্রামিং কন্টেস্টের জন্য, প্রোগ্রামিং কমপ্লিট করার জন্য কোর্স বিক্রি করতে, সেখান থেকে অনেকে দেখবে পিপি অনুযায়ী আটকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে ডিপেন্ড করে যে তুমি কতটা নিতে পারতেছো। তারা অনেক কিছু দিবে ভাই, তারা তোমার উপর অনেক কিছু ঢালে দিবে, তোমায় নিতে জানতে হবে। এমন না যে খারাপ, অনেক পজিশন আছে ভালো পড়াচ্ছে, ভালো শেখাচ্ছে, বাট তুমি কত নিতে পারতেছো বা তুমি কতটা তাদের সাথে ফ্লোতে আগাইতে পারতেছো, সেটা ম্যাটার করে। 6 মাস পরে, 6 মাসের ক্যাপাসিটি ভাই সবার থাকে না,
এটাই বাস্তব। যে 6 মাসে তুমি যদি ওদের সাথে আগাতে চাও, আমি যে প্রোগ্রামিং হিরো ওয়েব ডেভেলপমেন্ট কোর্স স্পেসিফিক্যালি বলি, ওদের সাথে তুমি 6 মাসে একটা বেস্ট ওয়েব ডেভেলপার হইতে পারো, একটা ভালো ওয়েব ডেভেলপার হইতে পারো, মোটামুটি একটা আর্নিং পর্যায়ে নিজে নিয়ে যেতে পারো। কিন্তু সেক্ষেত্রে কি করতে হবে, তোমার ওদের কোর্সের পাশাপাশি দিনে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা তোমাকে টাইম দিতে হবে। আর দেখা যায় যদি ওটার পিছনে টাইম দিয়ে দিতে তোমার একাডেমিক হাতছা হয়ে যাচ্ছে, তোমার আদার্স তুমি কমপ্লিট প্রোগ্রামিং করতে পারতেছ না, অনেক ঝামেলা হয়ে যায় ভাই। বুঝতে পারতেছো যে ওদেরটা ঠিক আছে, ওই লেভেলে এফোর্ট দিতে হবে, বুঝছো? জি জি। ওকে, আর কারো কোনো কোশ্চেন? যাক, তাহলে এই 16-17 জন মানুষ কিন্তু একাডেমিক এবং স্কিলে অনেক সিরিয়াস, দেখলেই বোঝা যাচ্ছে যে এরা এখনো আছে আমাদের সাথে। আই থিংক আর কারো কোনো কোশ্চেন নাই। আর মিটিং 2 মিনিট আছে, মিটিং আমরা এন্ড করে দিতে পারি। আর সবার জন্য দোয়া থাকবে, সবাই ভালো করো। আর ভার্সিটি লাইফে একটা কথা আসলে তো মিটিং বলা হয় নাই, সবাইকে বলি যে ভাই ভার্সিটি লাইফের শুরুতে অনেকে অনেক দিকে চলে যায়, বুঝছো? তো ট্রাই করবে ডিস্ট্রাক্টেড না হওয়ার, কারণ শুরুতে যদি তুমি ভুল পথে চলে যাও, পরে ভাই কামব্যাকটা খুবই টাফ হয়ে যায়, হোক সে সিজিপি এর জন্য, হোক আদার্স। লাইক মনে করো যদি বলে যে ফার্স্ট সেমিস্টার রেজাল্ট খারাপ হয়েছে, দেন আমি পরে কামব্যাক করবো, ভাই এই কামব্যাক কখনো হয় না। এটা সবাই একটা মাথায় রাখবা। তো সেভাবে সবাই এফোর্ট দিবা আর ভালো করো। এই তো তোমাদের হলো ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, হ্যাঁ এগুলো ইজি কোর্স, বুঝতে পারছো? এগুলো তোমাদের অবশ্যই ভালো করতে হবে, এবং এগুলো তোমাদের টার্নিং পয়েন্ট ভালো করার। সামনের সেমিস্টারে যাবা তখন ওগুলো তো একটু হার্ড কোর্স হয়ে যাবে, তখন একটু করে কমে যাবে সিজিপি। এটাই। আর এই 3টা কোর্স যদি তোমরা ভালো করো, তাহলে দেখবা যে তোমাদের ব্যাকআপ থাকে যাচ্ছে। পরে যদি খারাপও করো, এই কোর্সগুলো ভালো করার জন্য বা এই সেমিস্টারগুলো ভালো করার জন্য তোমাদের সিজিপিটা এভারেজে ভালো একটা রেজাল্ট মেইনটেইন করবে আর কি। আর তোমরা কি জানো আমাদের কিছুদিন আগে এই সেমিস্টার থেকে আমাদের ইউনিভার্সিটির একটা সিনিয়র আপু আমাদের লেকচারার হয়েছে, জানো সবাই? জি ভাই, দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আপুর কিন্তু অনেক ভালো পড়াশোনা করে, ওনার সিজিপিও ভালো আছে, আবার স্কিলও আছে। উনি এবার আমাদের আমাদের কিন্তু ইউনিভার্সিটিতে সবগুলা কম্পিটিশন করেই উনি হলো লেকচারার হয়েছে। মানে এখানে আমাদের বুয়েট কুয়েট অনেক স্টুডেন্ট তো হলো মানে অ্যাপ্লাই করছে লেকচারার হওয়ার জন্য, তার মধ্যে উনি একজন। বুঝতে পারছো? সে যদি হইতে পারে তাহলে তুমি আমি কেমন হইতে পারবো না বলো? আমাদের যে দোহা স্যার আছে না, দোহা স্যারটাও কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে পড়ছে, সে এখন আমাদের ভালো একটা পজিশনে আছে। আচ্ছা, একটা বিষয় আমি জানাই রাখি, যেহেতু লেকচারের কথা বললো, যে আমাদের মধ্যে কিন্তু একজন আছে যে বিএসসি ইউনিভার্সিটি জব করছে, প্লাস আমাদের কাইন্ড স্টুডেন্ট। তো এটা তোমাদের জন্য মোটিভেটিং একটা পয়েন্ট হতে পারে, এই আর কি। তো সবাই ভালো থাকো, মিটিং ক্লোজ করা হোক নাকি রিফাত? হ্যাঁ হ্যাঁ, ক্লোজ করা হোক। তোমাদের অনেক ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।